অতীতের কিছু কিছু কালো সময় আজও তাড়া করে। কেন এগুলো বলতে পারি না, বলে থাকার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন বলে থাকতে পারি না। না, আর ভাবতে পারছি না। নীল তখন কোনো কিছু না ভেবে ব্যালকনি থেকে রুমে চলে যায়। তারপর বেডে বসে আগামীকালের ভার্সিটির ক্লাস, সকল মিটিং, সকল অফিসিয়াল কাজসহ আগামীকালের ফুল রুটিনটা দেখে নেয়। তারপর অ্যালার্ম দিয়ে শুয়েছে। বর্তমান পৃথিবীতে কেউ কারো নয়, নিজের জন্য সব কিছু নিজেকেই করতে হয়। কখনো হয়তো কেউ পাশে থাকে, কিন্তু বর্তমানে কেউই পাশে থাকে না। এমনকি কিছু ক্ষেত্রে নিজের পরিবারকেও পাশে পাওয়া যায় না। আসলে কেউই প্রয়োজন ছাড়া কিছু নিজের কাছে রাখতে চায় না। শুধু বকবক করে যাচ্ছি আর আপনাদের বিরক্ত করছি, সরি, কেউ কিছু মনে করবেন না। আসলে আজকের গল্পটা পুরো আগুন, তাই আমি সেই আগুনে একটু তেল দিচ্ছিলাম আর কি। আচ্ছা চলুন গল্পে ফেরা যাক। রাতের সেই চাঁদটা অস্ত গিয়ে এখন সকালের সূর্য ধীরে ধীরে আকাশে উকিয়ে দেয়। সময় তখন ভোর প্রায় 5টা। কানাডার আকাশে সূর্য উকিয়ে দিচ্ছে, তখনই নীলের অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দে ধীরে ধীরে নীল চোখ খুলে, তারপর অ্যালার্ম বন্ধ করে তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে এসে নামাজ পড়ে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে জিম করার রুমে গিয়ে কিছুক্ষণ ব্যায়াম করে এসে গোসল করে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নামে। ডাইনিং টেবিলে নাস্তা সাজানো ছিল। নীল গিয়ে টেবিলে বসা না মাত্র একজন এসে নীলকে খাবার পরিবেশন করে দেয়। নাস্তা শেষ করে নীল ভার্সিটির ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে গিয়ে তার প্রিয় বাইক ইয়ামাহা YZF-R1M বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। দর্শক, জায়গাটা কানাডা হওয়ায় এখানে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে ইংরেজি ভাষাকে বাংলায় রূপান্তর করা হলো। 3 মিনিটের মধ্যে ইউনিভার্সিটি অফ আলবার্টার ক্যাম্পাসে প্রবেশ করে তারপর পার্কিংয়ে গিয়ে বাইক রেখে উঠবে, তখনই কেউ নীলের পেছনে একটা টোকা দেয়। নীল পেছনে ফিরে দেখে তিথি আর শুভ দাঁড়িয়ে আছে। আরে তোরা, তিথি আর শুভ, কখন আসলে? এই তো জাস্ট এই মাত্র। ভাবলাম তোর অপেক্ষাই করি। একা একা ক্লাসে যাব নাকি? তোর তো আবার কোনো কিছুরই খেয়াল থাকে না। আমরা না থাকলে তো তুই সোজাসুজি ক্লাসেই ঢুকে যেতিস। তোরা না থাকলে তো হয়তো করতাম। চল ক্লাসে যাই। 3 জন একসাথে হাঁটা শুরু করে। ভার্সিটির করিডোর ধরে যেতে যেতে তাদের কথা চলতে থাকে। নীল সবার মাঝে মিশে যায়, কিন্তু তার মনের গভীরে চাপা পড়ে আছে কিছু অজানা কষ্ট, যা বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারে না। ক্লাসের ঘন্টা বেজে উঠল। নীল, শুভ আর তিথি ক্লাসে ঢুকল। নীল সামনের সারিতে গিয়ে বসল, অন্যমনস্ক হয়ে তাকালো জানলার বাইরে। তার চোখে মুখে একটা শান্ত ভাব, কিন্তু সেই শান্ত ভাবের আড়ালে লুকিয়ে আছে এক গভীর নীরবতা। এমন নীরবতা যে অনেক কথা বলতে চায়, কিন্তু বলা হয়ে ওঠে না। সেই নীরবতাকে কেবলই ভার্সিটির পড়াশোনার চাপ, নাকি আরও কিছু? আমাদের নায়কের মনের ভেতর কি চলছে তা কি আমরা জানতে পারবো? ক্লাস চলছে পুরো দমে। প্রফেসর তার বিশাল লেকচার দিচ্ছে, কিন্তু ক্লাসের পেছনের বেঞ্চে চলছে অন্য এক লেকচার। কিরে নীল, এত চুপচাপ কেন? তোর তো আজ মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েটা তোর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। চল ভালো করে পড়, আর কোনো মেয়ে তাকালো না তাকালো তাতে তোর কি? তোর এই সাধু সাজাটা কিন্তু আমি একদমই পছন্দ করি না। কানাডার টপ বিজনেসম্যানদের একজন তুই, আর তোর মধ্যে কোনো অহংকার নেই, এটা কেমন কথা? ঠিক বলেছিস। তোর তো আজ টি ব্রেকেও কি কফি অর্ডার করার উচিত ছিল। বাদ দে তো, আমি এসব করি না। কি বলছিস? এটা তোর করা উচিত। তুই তোর স্বপ্নের পেছনে ছুটছিস, কিন্তু জীবনটাকে তো এনজয় করবে। আমার জীবনটা এখন ঠিকঠাকই চলছে। তোর জীবনটা চলছে, কিন্তু তোর মনে হয় তোর স্বপ্নের জীবনটা চলবে? শুভ, থাক না, ও যা করতে চাই তাই করবে। তোমরা 3জন কি ক্লাস করছো নাকি নিজেদের মধ্যে গল্প করছো? পরের সেমিস্টার থেকে তো তোমাদের নতুন কিছু শেখাতে হবে। প্রফেসর, আপনি নতুন কি শেখাবেন? তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। আমাদের ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিক স্টাডি ট্যুরের আয়োজন করেছে, আর এবারের গন্তব্য হচ্ছে সিঙ্গাপুর। পুরো ক্লাস খুশিতে হয়ে হুল্লোড় করে ওঠে। সবার মুখে হাসি। নীলের মুখেও একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। শুভ আর তিথি নীলকে নিয়ে মজা করতে শুরু করে। আরে দেখলি তো, আমরা সিঙ্গাপুরে যাচ্ছি। তোর তো অনেক ভালো লাগার কথা। হ্যাঁ নীল, এবার
তোর দারুণ মজা হবে। নীল হাসে, কিন্তু তার হাসিটা যেন সবার মতন স্বাভাবিক নয়। তার ভেতরের কষ্টটা এখনও তার চেহারায় লেগে আছে, কিন্তু সে নিজেকে শক্ত করে যেন কেউ তার দুর্বলতা দেখতে না পারে। ক্লাসের শেষ দুটি পিরিয়ড চলার আগেই নীল ভার্সিটি থেকে বেরিয়ে যায়। শুধু পড়াশোনা করলেই তো হবে না, নিজের এত বড় কোম্পানিও তো সামলাতে হয়। নীল প্রায় এমনটা করে। বাড়িতে পৌঁছে বাইক রেখে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। সময় তখন দুপুর 2টো। নীল লাঞ্চ করে নেয়, তারপর রুমে গিয়ে তার অফিসের জন্য রেডি হয়ে নেয়। এরপর বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সামনে দেখা যায় একটা রোলস রয়েস গোস্ট, আর তার সামনে পেছনে আরও 5টা BMW M2 দাঁড়িয়ে আছে। নীলের অ্যাসিস্ট্যান্ট রবিন নীলকে সালাম দিয়ে রোলস রয়েসের দরজা খুলে দেয়। নীল গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে শুরু করে। স্যার, আজ আপনাকে দুটো জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। প্রথমটা দুপুর 3টায় নতুন প্রজেক্ট নিয়ে, দ্বিতীয়টা বিকাল 5টায় ফিনান্সিয়াল টিমের সঙ্গে। হ্যাঁ স্যার, সব রেডি আছে, গত মাসের প্রফিট রিপোর্টটাও সঙ্গে আছে। ঠিক আছে রবিন, মিটিংয়ের সব ফাইল রেডি আছে তো? হুম। স্যার, আপনার মনটা আজ একটু খারাপ লাগছে, ভার্সিটিতে কিছু হয়েছে? না, তেমন কিছু না। প্রফেসর একটা স্টাডি ট্যুরের কথা বলছেন। কোথায়? সিঙ্গাপুর। আরে দারুণ তো। স্যার, আপনার জন্য একটু ব্রেক দরকার, আপনি অনেকদিন ধরে একটানা কাজ করতেছেন। হয়তো। স্যার, মিটিংয়ের ফাইলগুলো কি একবার দেখে নেবেন? এখন থাক, আমার অন্য কিছু নিয়ে ভাবতে ইচ্ছা করছে। রবিন আর কোনো কথা না বলে চুপ করে যায়। সে বুঝতে পারে নীলের মাথায় এখন অন্য কিছু ঘুরছে, হয়তো সেই পুরনো স্মৃতি যা নীলকে আরও তাড়া করে বেড়ায়। রোলস রয়েস তার গন্তব্যে পৌঁছায়। এটা একটা বিশাল কাঁচের টাওয়ার, যা পুরো কানাডার সবচেয়ে উঁচু বিল্ডিংগুলোর মধ্যে একটা। টাওয়ারের বিশাল গেটে গাড়ি এসে থামতেই দুজন সিকিউরিটি গার্ড স্যালুট দিয়ে গেট খুলে দেয়। নীল গাড়ি থেকে নেমে আসে। তার পরনে ইতালিয়ান ব্র্যান্ডের স্যুট, হাতে দামি ঘড়ি, আর তার চোখে মুখে এক ধরনের দৃঢ়তা। সেই দৃঢ়তা যেন বলে দিচ্ছে সে শুধু একজন বিজনেসম্যান নয়, সেই শহরের একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব। অফিসের ভেতরে ঢোকার সাথে সাথে সবার চোখ তার দিকে। সব কর্মচারী উঠে দাঁড়িয়ে নীলকে সালাম জানায়। নীলের অ্যাসিস্ট্যান্ট রবিন তার পেছনে পেছনে হেঁটে চলে। নীলের হাঁটার ভঙ্গিতে এক ধরনের কর্তৃত্ব প্রকাশ পায়। তার চোখের দিকে কেউ সরাসরি তাকাতে সাহস পায় না। তার গম্ভীর আর শান্ত চেহারাটাই যেন তার সব ক্ষমতা ও দাপটের পরিচয়। স্যার, সবাই আপনাকে দেখছে, আপনি কি কিছু বলতে চান? না, কোনো দরকার নেই। নীল লিফটে ওঠে। লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই রবিন দেখতে পায় তার বসের চেহারায় সেই পুরনো বিষণ্ণতা আবার ফিরে এসেছে। এই সফলতার আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা যেন এখনও তাকে ছেড়ে যায়নি। রবি লিফটের দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে তার বস কি সত্যিই খুশি। নীল তার বিশাল কেবিনে প্রবেশ করে। পুরো কেবিনটা এক কথায় অসাধারণ। একদিকে কাঁচের দেয়াল, যা দিয়ে পুরো শহরের আকাশচুম্বী দৃশ্য দেখা যায়। আরেকদিকে বইয়ের তাক, যেখানে হাজার হাজার বই সারিবদ্ধভাবে সাজানো। মাঝখানে একটা বিশাল টেবিল, তার উপর একটা বড় ল্যাপটপ। কেবিনের ভেতরের নীল তার অফিসের সবচেয়ে দামি এবং আধুনিক চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর রবিনের সঙ্গে তার প্রথম মিটিং শুরু হয়। তারা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করে। এরপর দ্বিতীয় মিটিং শেষ করে যখন নীল তার ফাইলপত্র গোছাচ্ছিল, তখন তার ফোন বেজে ওঠে। তিথি কল করেছে। হ্যালো তিথি। কিরে, কোথায় তুই? আমি অফিসে। কিছু দরকার? হ্যাঁ দরকার। তুই কি সত্যি সত্যি সিঙ্গাপুরের স্টাডি ট্যুরে যাবি? না দিদি, আমি এত ব্যস্ত, আমার পক্ষে যাওয়া সম্ভব না। কি বলছিস? এটা কোনো কথা হলো? এই সুযোগটা কি বারে বারে আসবে? কত নতুন কিছু জানতে পারবি, দেখতে পারবি। আর আমরা সবাই তো যাচ্ছি, তুই একা একা এখানে বসে কি করবি? আমার অনেক কাজ আছে, তোমরা ঘুরে এসো। দেখ নীল, প্লিজ, আমি আর শুভ তোর জন্য অনেক অপেক্ষা করব। প্লিজ তুই আমাদের সাথে চল, আমরা সবাই মিলে অনেক মজা করব। তিথির কণ্ঠস্বরে এক ধরনের আকুতি ছিল, যা নীলকে দুর্বল করে দেয়। সে জানে তিথি আর শুভ তার সবচেয়ে ভালো বন্ধু। তাদের মন খারাপ করিয়ে সে একা একা থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে। সত্যি? ইয়ে! হ্যাঁ সত্যি। এখন রাখছি, আমার একটা কাজ আছে। ওকে, বাই। ফোন রেখে নীল চেয়ারে হেলান দিয়ে বসে। সে জানে সিদ্ধান্তটা তাকে নিতেই হতো, কিন্তু এরপর কি হবে তা সে জানে না। তার মনে এক অজানা ভয় কাজ করতে থাকে। নীল কল শেষ করে ইন্টারকমের মাধ্যমে রবিনকে তার কেবিনে ডেকে পাঠায়। মুহূর্তের মধ্যে রবিন সেখানে হাজির হয়। জি স্যার। রবিন, এ মাসের 24 তারিখে আমি ভার্সিটির শিক্ষা সফরে যাচ্ছি। সেখানে আমাকে 1 সপ্তাহ থাকতে হবে। এই সময় অফিসের সব দায়িত্ব তোমার হাতে থাকবে। রবিনের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এতদিন পর নীল নিজের থেকে ছুটি নিচ্ছে।
রবিন সে মাথা নেড়ে সম্মতি জানায়। স্যার আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমি সব কিছু সামনে রাখবো, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। বর্ষা আছে বলেই সব কিছু তোমার কাছে রেখে যাচ্ছে। আমার ধারণা বাকি সবাই আমার সঙ্গে বেইমানি করলেও তুমি কখনো আমার সঙ্গে বেইমানি করবে না। আশা করি তুমি আমার এই বিশ্বাস সর্বদা টিকিয়ে রাখবে। জি স্যার, আমি কখনো আপনার এই বিশ্বাস ভাঙবো না। ভালো কথা। আর একটা জিনিস, এই 1 সপ্তাহ আমি কারোর সঙ্গে যোগাযোগ করব না। জরুরি কিছু হলে আমাকে কল করতে পারো, কিন্তু চেষ্টা করবে পরিস্থিতি তোমার হাতে রাখতে। ঠিক আছে স্যার। এরপর নীল আর রবিন কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা করে। মিটিং শেষে নীল বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়াশোনা করে নেয়। তারপর কাজের লোককে 1 কাপ কফি দিতে বলে। কফি নিয়ে নীল ছাদে চলে যায়। কফির কাপ হাতে নিয়ে নীল ছাদের রেলিং ধরে দাঁড়ায়। ঠান্ডা বাতাস তার চুল উড়িয়ে নিয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে সে এক গভীর চিন্তায় ডুবে যায়। সে কফির কাপে চুমুক দেয় এবং নিজেকেই নিজে বলে, জীবনটা খুব অদ্ভুত, তাই না? যাকে ভালোবাসতে চেয়েছিলাম তাকে আজ ঘৃণা করি, যাকে ঘৃণা করতে চেয়েছিলাম তাকে আজ ভালোবাসতে পারি না। স্বপ্নগুলো আজ বাস্তব, কিন্তু মনটা আজও স্বপ্ন দেখে। ভবিষ্যৎটা খুব সুন্দর, কিন্তু অতীতটা আজও তাড়া করে। ছাদে কিছুক্ষণ ঠান্ডা বাতাস উপভোগ করে নীল নিচে নেমে তার রুমে চলে যায়। সেখানে কিছু সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, তারপর ডিনার করে নেয়। রুমে ফিরে আসতে না আসতেই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে তিথি আর শুভর গ্রুপ কল। নীল কলটা রিসিভ করে। এই নীল শোন, আমরা কালকে ভার্সিটিতে যাব না, কালকে শপিং করতে যাব। আমাদের ট্যুরের আর মাত্র 2 দিন আছে। না, আমি যাব না, তোরা যা। কি, এই সব কিছুতে এত নানা করিস কেন রে তুই? আমার ভালো লাগছে না। হ্যাঁ, তিথি ঠিকই বলছে, তোকেও আমাদের সাথে যেতে হবে। এটা আমাদের শেষ ট্যুর হতে পারে, এরপর কে কোথায় থাকবো কে জানে। কিন্তু আমার অনেক কাজ আছে। কাজের জন্য তো সারা জীবন পড়ে আছে, মাত্র একটা দিন আমাদের জন্য সময় দিতে পারিস না? আমরা তোকে সকাল 10টায় পিক আপ করে নিব, তোর আর কোনো অজুহাত চলবে না। আচ্ছা ঠিক আছে। ইয়ে, এটাতে চাইছিলাম। কালকে কোথায় যাব ঠিক করেছিস? হ্যাঁ, আমি আর শুভ ঠিক করেছি, প্রথমে যাব ওয়েস্ট এন্ডমন্ড মলে। ওখানে সব ধরনের ব্র্যান্ডই আছে। এরপরে লাঞ্চ করে অন্য কোথাও দেখব। আর তোর কোনো পছন্দ আছে নাকি? না, তোরা যেটা ঠিক করেছিস সেটাই ভালো। আচ্ছা নীল, তোর জন্য কি কিছু কিনতে হবে? মানে তোর পছন্দের কোনো ব্র্যান্ডের কিছু? না, তোদের সাথে ঘুরতে যাচ্ছি এটাই অনেক, আমার সব কিছু আছে। আরে বাবা, এইভাবেই তো আমাদের ট্যুরের মজাটা শুরু হচ্ছে। চল, কালকের জন্য আমি খুব এক্সাইটেড। ঠিক আছে, এখন রাখছি, আমার ঘুম পাচ্ছে। ওকে ভাই, কাল দেখা হচ্ছে। গুড নাইট। কল কেটে দেওয়ার পর নীল ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়ে। সে জানে এই বন্ধুদের কারণে তার জীবনে এখনও কিছু আনন্দ অবশিষ্ট আছে, কিন্তু একই সাথে তার মনে এক ধরনের ভয়ও কাজ করছে। পরের দিন সকাল 10টা। নীল প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল। তার পরনে হালকা টি শার্ট আর জিন্স, যা তার স্বাভাবিক ব্যক্তিত্বের সঙ্গে বেশ মানানসই। ঠিক সময় মতোই শুভ এসে তাকে পিক আপ করে। গাড়িতে তিথি আগে থেকে বসেছিল আর গান গাইছিল। আরে নীল, ভাবিনি তুই এত তাড়াতাড়ি রেডি হবি। তোরা তো আমাকে হুমকি দিয়েছিস, সময় মতো না আসলে তোরা আমাকে মেরে ফেলবি। আরে বাবা, তোকে ছাড়া কি আর মজা হবে? আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। 3 বন্ধু একসাথে গান গাইতে গাইতে শহরের সবচেয়ে বড় মলের দিকে রওনা দেয়। মলের ভেতরে প্রবেশ করার পর তিথির চোখ চকচক করে ওঠে। সে নানা দোকানে ঢোকা শুরু করে এবং শুভ এবং নীল তার পেছন পেছন যায়। নীল যদিও এসব ব্যাপারে খুব বেশি আগ্রহ তার থাকে না, তবুও বন্ধুদের খুশি দেখে তার মুখে একটা হাসি ফুটে ওঠে। কিরে, তিথির জন্য কিছু দেখবি না? কেন? ও তো তোর জন্য কত কিছু করে, তুই ওকে কিছু গিফট করতে পারিস। কি গিফট করব? একটা ভালো ঘড়ি অথবা সুন্দর কোনো ড্রেস। তোর তো টাকা পয়সার অভাব নেই। নীল চুপ হয়ে যায়। সে ভাবতে থাকে তিথির জন্য সে কি কিনতে পারে। তিথি হঠাৎ করে একটা সুন্দর কালো ড্রেস দেখে তার দিকে তাকায়। দেখ তো নীল, এই ড্রেসটাই আমাকে মানাবে। হ্যাঁ, খুব সুন্দর। তিথি ড্রেসটা ট্রায়াল দিয়ে আসে। সে ড্রেসটা পরে যখন বের হয় তখন সে সত্যি অসাধারণ লাগছিল। শুভ এবং নীল মুগ্ধ হয়ে তিথির দিকে তাকিয়ে থাকে। কেমন লাগছে? খুব সুন্দর। নীল কাউন্টারে গিয়ে ড্রেসের দাম মিটিয়ে দেয়। তিথি অবাক হয়ে তার দিকে তাকায়। আরে নীল, তুই এটা কি করলি?
এটা তোর ট্যুর গিফট। থ্যাংক ইউ সো মাচ নীল। তিন বন্ধু আরও কিছু কেনাকাটা করে, তারপর তার একটা কফি শপে বসে। কফি খেতে খেতে তারা অনেক গল্প করে, হাসাহাসি করে। নীল যেন এই বন্ধুদের মাঝে তার পুরনো কষ্টগুলো ভুলে যায়। শপিং এবং কফি শেষ করে তিন বন্ধু মল থেকে বেরিয়ে আসে। মলের গেটের সামনে এসে তারা অবাক হয়েছে। সেখানে নীলের বুলেট প্রুফ রোলস রয়েস ঘোস্ট গাড়িটি দাঁড়িয়ে আছে এবং সামনে পেছনে তার সিকিউরিটি গাড়িগুলো আছে। নীলের ব্যক্তিগত ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দেয়। আশ্চর্য, আরে নীল, তোর গাড়ি এখানে কেন? আমার ড্রাইভারকে বলেছিলাম আমাকে এখান থেকে পিক আপ করতে, আমি সরাসরি অফিসে যাব। কি, আমাদের সাথে লাঞ্চ করতে পারিস না? অন্য আরেকদিন, আজ আমার অনেক জরুরি মিটিং আছে, তোরা যা। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোদের বাসে পৌঁছে দিতে। আরে না, আমাদের গাড়ি তো আছে। তোর সাথে ঘোরাঘুরি করতে পেরে অনেক ভালো লেগেছে। হ্যাঁ নীল, তুই না থাকলে হয়তো আমরা এত মজা কখনো করতেই পারতাম না। আমার অনেক ভালো লেগেছে, এখন আসি। নীল তাদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। গাড়ির ভেতর বসে নীল তার বন্ধুদের দিকে তাকিয়ে থাকে। তার মুখে একটা মৃদু হাসি। সে ভাবছে এই বন্ধুদের কারণে তার জীবন এখনও কিছু আনন্দ অবশিষ্ট আছে। অফিসে পৌঁছানোর পর নীল তার কেবিনে যায়। রবিন তাকে জরুরি মিটিংয়ের জন্য অপেক্ষা করছিল। স্যার, মিটিংয়ের জন্য সবকিছু প্রস্তুত, আপনি কি ফাইলগুলো একবার দেখে নেবেন? ঠিক আছে। মিটিং শুরু হয়। নীল খুব মনোযোগ দিয়ে মিটিং করে। তার মনোযোগ দেখে কেউ বুঝতে পারে না যে সে কিছুক্ষণ আগে বন্ধুদের সাথে ঘুরে এসেছে। মিটিং শেষে নীল তার কেবিনে আসে। সে তার চেয়ারে হেলান দিয়ে বসে। অফিসের শান্ত পরিবেশ তাকে যেন আরও একা করে দেয়। সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। তার মনে আবারও সেই পুরনো দিনের স্মৃতিগুলো ফিরে আসে, যা সে হাজার চেষ্টা করেও ভুলতে পারে না। সন্ধ্যা 6টায় নীল অফিস থেকে বাড়ি ফেরে। রাতের খাবার খেয়ে সে নিজের রুমে যায়। আজ তার মনটা একটু শান্ত। বন্ধুদের সাথে কাটানোর সময়টা তাকে কিছুটা স্বস্তি দিয়েছে। রাত্রে এভাবেই কেটে যায়। পরের দিন ভার্সিটির করিডোরে নীল, তিথি, শুভ বসে আছে। তাদের সামনে একটা নোটিশ বোর্ড। আরে আগামীকাল সকাল 11টায় ফ্লাইট। আমরা তো আজকে রাতে ঘুম আসবে না আমার আর। তো সব কিছু রেডি করেছিস? না, আমি তো আজকে রাতে সব কিছু রেডি করব। মনে হচ্ছে ব্যাগ গোছাতে অনেক সময় লাগবে। আমিও আজ রাতে সবকিছু রেডি করব। আমার অবশ্যই খুব বেশি কিছু গোছানো নেই। তোর তো সব আছেই, তুই না হয় একটা খালি সুটকেস নিয়ে যাবি আর সিঙ্গাপুরে গিয়ে নতুন কিছু কিনে নিবি। তেমনটা করার কোনো দরকার নেই, যা দরকার সব তো আছে। আচ্ছা নীল, একটা কথা বলতো, তুই তো এত বড় বিজনেসম্যান, তোর তো অনেক টাকা। আমাদের সাথে ট্রাভেল করতে তোর কি একটু খারাপ লাগছে না? কেন খারাপ লাগবে? তোরা তো আমার বন্ধু, টাকার হিসেবটা আমি এখানে আনি না। এটাই তো সবচেয়ে ভালো গুণ নীল, তুই এত সফল হওয়ার পরেও আমাদের মতো সাধারণ বন্ধুদের সাথে মিশে যাস। তোরা আমার বন্ধু, তোদের ছাড়া আমি অসম্পূর্ণ। ঠিক বলেছিস। চল আমরা এখন ক্যান্টিনে যাই, চা খাবো। তিন বন্ধু একসাথে হেঁটে ক্যান্টিনের দিকে চলে যায়। তাদের মুখে হাসি। দর্শক, শুভর কথা শুনে আপনারা তাদেরকে আবার গরিব মনে করবেন না। তাদের পরিচয় সামনে জানতে পারবেন। তারা জানে সামনের এক সপ্তাহ তাদের জীবনের অন্যতম সেরা সময় হতে চলেছে। কিন্তু নীল জানে না এই আনন্দময় সফরের মাঝে তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। সেদিন অফিস থেকে সব কাজ গুছিয়ে রবিনকে সবকিছু বুঝিয়ে দিয়ে নীল তার বাড়িতে চলে আসে। রাতে যখন সে ব্যাগ গোছাচ্ছিল তখন হঠাৎ ব্যাগের এক কোণায় একটা ভাঁজ করা কাগজের টুকরো দেখতে পায়। কৌতূহলবশত সে টুকরোটা হাতে নিয়ে খুলতেই থমকে যায়। এটা একটা ছবি। ছবিটা ছিল তার কলেজের বন্ধুদের, যেখানে সে সবার মাঝে হাসি মুখে দাঁড়িয়েছিল। সে ছবিটার দিকে ভালো করে তাকাতে তার চোখ ভিজে আসে। সেই হাসি মুখের আড়ালে লুকিয়েছিল এক গভীর কষ্ট, যা কেউ এখনও দেখেনি। রাগে, দুঃখে এবং অপমানে নীল ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। এরপর মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে। নীলের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। সে নিজেকেই নিজে বলে, আজও সেই একই কষ্ট, কত বছর হয়ে গেল তবু এই কষ্টটা থেকে মুক্তি পেলাম না। কেন আমি এত অসহায়? আমি তো অনেক চেষ্টা করেছি সব কিছু ভুলে থাকতে। আমার এই সাফল্যের পেছনে কি কোনো কারণ নেই? কেন সেই পুরনো স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে? কেন কেন কেন? সে তার মাথার চুলগুলো টেনে ধরে। তার মনে এক ধরনের ঘৃণা জন্মায়।
সে ঘৃণা করে সেই পুরনো নীলকে, যে সহজ সরল নীলকে সবাই ঘৃণা করত। সে প্রতিজ্ঞা করে আর কখনো সে পুরনো নীল হবে না। সে তার অতীতের সব কষ্টগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে। নীল আর সহ্য করতে পারছিল না। তার ভেতরে জমে থাকা ক্ষোভ আর অপমান যেন তাকে পাগল করে দিচ্ছিল। সে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। ঠান্ডা পানির ধারা তার মাথায় পড়তে সে যেন কিছুটা শান্ত হয়। সে চোখ বন্ধ করে নিজেকেই নিজে বলে, আজ থেকে আর কোনো দুর্বলতা নয়, আর কোনো অতীতের স্মৃতি নয়। আমি অনেক কষ্ট করেছি, অনেক অপমান সহ্য করেছি, আর না, আমি এখন কানাডার টপ বিজনেসম্যান। আমার এই সাফল্যের পেছনে কত রাত জেগেছি, কত স্বপ্ন দেখেছি। আমি সেই সহজ সরল নীল নই যাকে সবাই অবহেলা করত। এখন আমি নতুন মানুষ, নতুন জীবন। অতীতটা এখন শুধু একটা কালো অধ্যায়। আমি সেটাকে আমার জীবনের অংশ হতে দেব না। আমি সেই অপমানের প্রতিশোধ নেব না। প্রতিশোধের দরকার নেই। আমার সাফল্যই আমার সবচেয়ে বড় প্রতিশোধ। সে শাওয়ারের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন সেই পানির ধারার সঙ্গে তার পুরনো কষ্টগুলো ধুয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে যখন সে বাইরে আসে, তখন তার চেহারা দেখে কেউ বুঝতে পারবে না যে কিছুক্ষণ আগে সে কতটা ভেঙে পড়েছিল। তার চোখে এখন কেবলই দৃঢ়তা আর আত্মবিশ্বাস। সে তার ব্যাগটা আবার গোছাতে শুরু করে। এরপর নীল বিছানায় শুয়ে পড়ে। এবার সে কোনো অতীতের চিন্তা ছাড়াই শান্তিতে ঘুমিয়ে যায়। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। সকাল 5টায় নীলের অ্যালার্ম বেজে ওঠে। সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর অজু করে নামাজ পড়ে। নামাজ শেষে সে ড্রেস চেঞ্জ করে। আজকের দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা। আজ ভার্সিটির শিক্ষা সফরে যাচ্ছে, তাই তার মনে একটা অন্যরকম আনন্দ কাজ করছে। ডাইনিং টেবিলে নাস্তা করার পর নীল তার সুটকেস নিয়ে বাইরে আসে। ড্রাইভার এসে তার সুটকেস গাড়িতে তুলে দেয়। নীল গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে শুরু করে। গাড়ির ভেতর বসে সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। সে ভাবছে সিঙ্গাপুরে গিয়ে কি তার জীবনটা অন্যরকম হবে, নাকি তার ভাগ্যে আরও কিছু অপেক্ষা করছে। নীল জানে না তার জন্য কি অপেক্ষা করছে। সে জানে শুধু একটা জিনিস, সে তার সব অতীত ভুলে গিয়ে নতুন এক জীবন শুরু করতে চায়। সিঙ্গাপুরে গিয়ে কি সে তার জীবনে নতুন কিছু খুঁজে পাবে? গাড়ি চলতে চলতে অবশেষে ইউনিভার্সিটি অফ আলবার্টার সামনে এসে দাঁড়ায়। নীল গাড়ি থেকে নেমে আসে। তার চোখে মুখে অন্য দিনের চেয়ে আজ এক ভিন্ন আনন্দ। তার চোখে মুখে এখন আর কোনো দুঃখের ছাপ নেই। সে নিজের সুটকেস নিয়ে বাস স্টপেজের দিকে যায়। সেখানে তিথি ও শুভ আগেই অপেক্ষা করছিল। আরে নীল, ভাবিনি তুই আমাদের আগে আসবি। তোরা তো বললি আমাকে নাকি আগেই আসতে হবে, না হলে তোরা আমাকে ফেলে যাবি। আরে বাবা, তোকে ছাড়া কি আর মজা হবে? আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল আমরা বাসে উঠি, অন্য সবাই তো চলেই এসেছে। 3 বন্ধু তাদের সুটকেসগুলো বাসের মালপত্র রাখার জায়গায় রাখে এবং বাসে উঠে নিজেদের আসনে বসে। বাস চলতে শুরু করে। বাসের ভেতরে সবাই বেশ উচ্ছ্বসিত। অনেক গান, হাসি আর গল্প চলছিল। কেউ কেউ সেলফি তুলছিল, কেউ বা ভিডিও করছিল। নীল, শুভ ও তিথি নিজেদের মধ্যে গল্প করছিল। তাদের গল্পে কোনো অতীতের কথা ছিল না, শুধু বর্তমান আর ভবিষ্যতের কথা ছিল। কিরে, তোর তো মনটা অনেক ভালো লাগছে। কোনো নতুন প্রজেক্টের কথা ভাবছিস নাকি? না, নতুন কোনো প্রজেক্ট নয়, আজ শুধু বর্তমানটা উপভোগ করতে চাই। হ্যাঁ, এটাই তো চাই। কথা বলতে বলতে তারা এয়ারপোর্টে চলে আসে। বাস থেকে নেমে তারা তাদের সুটকেস নিয়ে টার্মিনালে প্রবেশ করে। টার্মিনালের ভেতরে মানুষের ভিড়, চারদিকে হই চই কোলাহল। নীল, শুভ ও তিথি নিজেদের বোর্ডিং পাস সংগ্রহ করে। এরপর তাদের ইমিগ্রেশন পার হয়ে প্লেনের গেটের দিকে যায়। নীল, শুভ ও তিথি প্লেনে উঠে নিজেদের আসনে বসে। নীলের আসন জানলার পাশে ছিল। সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। প্লেনটা তখন রানওয়েতে ধীরে ধীরে চলতে শুরু করে। প্লেন আকাশে ওড়ার সময় নীলের মনের ভেতর পুরনো এক স্মৃতি ভেসে ওঠে। তার মনে পড়ে তার কলেজ জীবনের কথা। সে নিজেকে সে পুরনো নীল ভাবে যাকে সবাই অপমান করত। কিন্তু সে এখন আর সেই পুরনো নীল নয়। সে এখন একজন বিজনেসম্যান। সে তার অতীতের সব কষ্টগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। প্লেনটা তখন আকাশে উঠে যায়। নীল জানলার দিকে তাকিয়ে তার বন্ধুদের দিকে তাকায়। তাদের মুখে হাসি। নীল তখন নিজের মনেই বলে, নতুন এক জীবন, নতুন এক যাত্রা। অতীত নিয়ে ভাবার জন্য আর সময় নেই। দেখতে দেখতে সময় চলে যায়। প্লেনে সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তিথি নীলের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল, আর শুভর মাথা ছিল জানলার কাঁচে ঠেকানো। কখন যে নীলও ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না।
একসময় এয়ার হোস্টেসের মিষ্টি কণ্ঠের ঘোষণায় সবার ঘুম ভাঙে। সম্মানিত যাত্রীগণ, আমরা কিছুক্ষণের মধ্যে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছি। আপনারা আপনাদের সিট বেল্ট বেঁধে নিন এবং মোবাইল ফোন বন্ধ রাখুন। কিছুক্ষণের মধ্যে প্লেনটা সিঙ্গাপুর এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করে। প্লেনের দরজা খোলার পর সবাই একে একে নামা শুরু করে। নীল, তিথি আর শুভ তাদের সুটকেস নিয়ে বাইরে চলে আসে। এয়ারপোর্টের বিশাল টার্মিনাল, ঝকঝকে ফ্লোর আর অত্যাধুনিক স্থাপত্য শৈলী দেখে তিথি আর শুভ মুগ্ধ হয়ে যায়। ওয়াও, এটা কি সত্যি এয়ারপোর্ট নাকি কোনো 5 স্টার হোটেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের এখানে 1 সপ্তাহ থাকতে হবে। চল আর দেরি না করে আমাদের হোটেল খুঁজে বের করি। তার ইমিগ্রেশন পার হয়ে তাদের মালপত্র সংগ্রহ করে। তারপর ইউনিভার্সিটি থেকে পাঠানো বাস খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা একটা বাসের সামনে এসে দাঁড়ায়, যার গায়ে ইউনিভার্সিটির লোগো আঁকা। বাসটা সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপে অবস্থিত একটা বিলাসবহুল হোটেলের দিকে যাচ্ছিল। সেন্টোসা দ্বীপের দিকে যেতে যেতে সবাই মুগ্ধ হয়ে রাস্তা দেখতে থাকে। দেখ দেখ, ওখানকার রাস্তাগুলো কত পরিষ্কার আর গাছপালাগুলো কত সুন্দর। হ্যাঁ ঠিক, এখানকার সব কিছুই দারুণ। অবশেষে বাসটি হোটেলের সামনে এসে থামে। হোটেলের বিশাল লবি, সুন্দর সাজানো বাগান আর সুইমিং পুল দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। তারা তাদের লাগেজ নিয়ে হোটেলে প্রবেশ করে। হোটেলের অভ্যর্থনা কক্ষে ইউনিভার্সিটির কিছু শিক্ষক আগেই উপস্থিত ছিলেন। তারা সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান। নীল, তিথি আর শুভ নিজেদের রুমের চাবি নিয়ে রুমে চলে যায়। ওয়াও, রুমটা তো দারুণ। রুমের ভেতরে ঢুকেই নীল তার সুটকেস খুলে সব কিছু গোছাতে থাকে। কিছুক্ষণ পর শুভ এসে নীলের রুমে ঢোকে। কিরে, এখনো ব্যাগ গুছাচ্ছিস? চল নিচে যাই, তিথি অপেক্ষা করছে। হ্যাঁ চল, আমি তো রেডি। এরপর নীল, শুভ আর তিথি হোটেলের রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে। লাঞ্চের পর তারা পুরো হোটেল ঘুরে দেখে। তাদের চোখে মুখে আনন্দের ছাপ, কিন্তু এই আনন্দের মাঝেও নীলের মনে একটা অজানা ভয় কাজ করতে থাকে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। হোটেলের রুমের সব কিছু দেখে নীল, শুভ এবং তিথি তিনজন মিলে সিঙ্গাপুরের শহর দেখতে বের হয়। তারা সেন্টোসার মেরিনা বে স্যান্ডস থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছিল। রোদের আলো তখন বেশ উজ্জ্বল আর শহরটা যেন প্রাণবন্ত। তারা যখন একটা ব্যস্ত সড়কের পাশ দিয়ে হাঁটছিল, তখন নীলের চোখ হঠাৎ একটা জুসের দোকানের দিকে আটকে যায়। সেখানে একটা মেয়ে বসেছিল। মেয়েটা এত সুন্দর ছিল যে নীলের চোখ তার উপর থেকে সরতেই পারছিল না। তার মুখের গড়ন ছিল নিখুঁত, চোখের চাহনি মায়াবী আর ঠোঁটে লেগেছিল এক চিলতে হাসি। লম্বা চুলগুলো তার হিজাবের ভেতরে যত্ন করে লুকানো ছিল। কিন্তু যা নীলকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে তা হলো তার পোশাক। বিদেশে এসেও মেয়েটি একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিল। তার স্নিগ্ধতা যেন পুরো পরিবেশকে মুগ্ধ করে রেখেছিল। নীল এক পলকে বুঝে যায় সে একজন বাংলাদেশি মেয়ে। নীল মেয়েটার দিকে তাকিয়েছিল, তার চোখ যেন সম্মোহিত হয়ে আছে। হঠাৎ শুভ পেছন থেকে এসে নীলকে ধাক্কা দেয়। কিরে, তুই এখানে কি করছিস? কতক্ষণ ধরে তোকে খুঁজছে। নীলের ঘোর ভাঙে। সে শুভ এবং তিথির দিকে তাকায়, যারা তার সামনে দাঁড়িয়েছিল। কিছু না, আমি শুধু একটু চারপাশটা দেখছিলাম। হ্যাঁ দেখছিলাম, আমরা ভাবলাম তুই হয়তো কোনো সুন্দর কিছু দেখছিস, কিন্তু কি দেখছিলি আমাদের তো বললি না। তোরা যা ভাবছিস তা নয়, চল এখান থেকে যাই। কি হয়েছে তোর? তোর মুখটা এমন লাল হয়ে গেছে কেন? কিছু না, রোদের জন্য। চল এখান থেকে অন্য কোথাও যাই। নীল, শুভ এবং তিথি সেখান থেকে চলে যায়। কিন্তু নীলের মনে সেই বাংলাদেশি মেয়েটার মুখটা আটকে থাকে। তার মনটা বারবার সেই মেয়েটার দিকে ফিরে যেতে চায়। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। সারা বিকেল সিঙ্গাপুরের ঝলমলে শহর ঘুরে ক্লান্ত হয়ে নীল, শুভ এবং তিথি সন্ধ্যার একটু আগে হোটেলে পৌঁছায়। সবাই মিলে একসঙ্গে হালকা নাস্তা করে, তারপর আবার হইহুল্লোড় আর গল্পে মেতে ওঠে। নীলও সবার সাথে অনেক মজা করছিল, হাসছিল, কিন্তু সেই জুসের দোকানে দেখা মেয়েটার চেহারা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। মেয়েটার স্নিগ্ধতা, তার দেশীয় পোশাকে হিজাব পরে থাকার সহজ সৌন্দর্য, সব কিছুই নীলের মনে গভীর ছাপ ফেলেছিল। রাতে ডিনার সেরে সবাই ক্লান্ত শরীর নিয়ে যার যার রুমে চলে যায়। নীল রুমে গিয়ে পোশাক পাল্টে নেয়, এরপর বিছানায় শুয়ে পড়ে। শুয়েও তার মনে সেই মেয়েটার ছবিটা ভেসে উঠতে থাকে। নীল মনে মনে বলে, মেয়েটিকে কেন কেন ওকে দেখে আমার মনটা তো অস্থির হয়ে গেল।
আমি তো এমন নই, কত মেয়েকে দেখেছি, কিন্তু এমনটা তো কখনো হয়নি। ওর চোখ, ওর মুখের হাসি, এমনকি ওর পরনের সেলওয়ার কামিজটা সব কিছুতে একটা স্নিগ্ধতা ছিল। মনে হচ্ছিল যেন বাংলাদেশের এক টুকরো শান্তি বিদেশ শহরে এসে লুকিয়ে আছে। কেন জানি মনে হচ্ছে ওর সাথে আমার আবারও দেখা হবে, কিন্তু কিভাবে? এই বিশাল সিঙ্গাপুরে ওকে আবার খুঁজে পাওয়া কি সম্ভব? নীল অনেকক্ষণ ধরেই কথাগুলো ভাবতে থাকে। একসময় তার চোখ দুটো বন্ধ হয়ে আসে, কিন্তু তার মনে তখনও সে বাংলাদেশি মেয়েটার মুখটা স্পষ্ট হয়ে ভাসছিল। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। দেখতে দেখতে সিঙ্গাপুরের দিনগুলো শেষ হয়ে যায়। নীল, শুভ এবং তিথি অনেক মজা করলেও নীলের মনে কোথাও যেন একটা শূন্যতা ছিল। সে প্রতিদিন সেই জুসের দোকান আর তার আশপাশের জায়গাগুলোতে সেই মেয়েটাকে খুঁজছে, কিন্তু আর তার দেখা পায়নি। মন খারাপ নিয়ে সে সিঙ্গাপুর ত্যাগ করে। সন্ধ্যা 6টায় তাদের ফ্লাইট কানাডার চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় এবং কানাডার আলবার্টা বিমানবন্দরে ল্যান্ড করে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তারা তিনজন একসাথে একটা ট্যাক্সি ভাড়া করে। শেষ পর্যন্ত নীলের দেশেই ফিরলাম। ট্যুরটা দারুণ ছিল, কিন্তু এত টায়ার্ড লাগছে। ঠিক বলেছিস, এক সপ্তাহ যেন চোখের পলকেই চলে গেল। নীল চুপ করে জানলার বাড়ি তাকিয়েছিল। তার মনের মধ্যে সে বাংলাদেশি মেয়েটার চেহারা বারবার ভেসে আসছিল। কি রে, তুই তো চুপচাপ কেন? সিঙ্গাপুরে তো অনেক হাসি খুশি ছিলি। না, কিছু না, একটু ক্লান্ত লাগছে, আর অফিসের অনেক কাজ জমে আছে। কাল থেকে আবার ব্যস্ত হয়ে যাব। আরে কাজের কথা এখন বাদ দে, কাল না হয় আমরা আবার দেখা করব। হ্যাঁ, নিশ্চয়ই। শুভ এবং তিথি তাদের বাড়ি পৌঁছানোর পর ট্যাক্সিটা নীলের বাড়ির সামনে এসে থামে। নীল তাদের কাছ থেকে বিদায় নিয়ে ট্যাক্সি থেকে নেমে পড়ে। সে তার সুটকেস নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। মাঝে মাঝে নীলের এসব সাধারণ কাজ, যেমন ট্যাক্সি ব্যবহার করা, এগুলো দিয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই ছেলেটা কানাডার টপ বিজনেসম্যানদের একজন। আচ্ছা, বাদ দিই, গল্পে ফিরি। ঘরে ঢুকে নীল ফ্রেশ হয়ে নেয়। এরপর তার ফোনটা হাতে নেয়। তার ফোনে অনেকগুলো মিসড কল, তার মধ্যে বেশিরভাগই রবিনের কল। নীল জানে তার জন্য অফিসের অনেক কাজ অপেক্ষা করছে। সে ফোনটা রেখে ডিনারের জন্য চলে যায়। ডিনার শেষে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে নীল ঘুম থেকে উঠে একটু দেরিতেই, তখন সময় সকাল 8টা। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে সে তার অফিসের জন্য তৈরি হয়ে নেয়। নীল আজ ভার্সিটিতে যাবে না, সরাসরি অফিসে যাবে। তার জন্য অনেক কাজ জমে আছে। ঠিক তখনই রবিন এসে হাজির হয়। গুড মর্নিং স্যার, আপনি কি আজ সরাসরি অফিসে যাবেন? হ্যাঁ, চলো। নীল এবং রবিন গাড়িতে করে অফিসের দিকে রওনা হয়। রবিন নীলকে জানায় গত এক সপ্তাহে কী কী জরুরি কাজ জমে আছে। অফিসে পৌঁছে নীল কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার মনোযোগ দেখে কেউ বুঝতেই পারে না মাত্র গতকালই সে একটা আনন্দময় সফর থেকে ফিরেছে। অন্যদিকে ভার্সিটিতে শুভ আর তিথি নীলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও নীলের দেখা নেই। কিরে শুভ, নীলের তো কোনো খবরই নেই। ও কি আজ আসবে না? আমার মনে হয় না। সিঙ্গাপুরে ও কাজের কথা বলছিল, সম্ভবত অফিসে চলে গেছে। আরে বাবা, ও কি মানুষ না রোবট? তা না এক সপ্তাহ পর ফিরেছে, একটু রেস্টও নেবে না? নীলকে তো তুই চিনিস, কাজ ছাড়া ও থাকতেই পারে না। তিথি এবং শুভ একে অপরের দিকে তাকায়। তারা নীলের জন্য কিছু করার কথা ভাবে। চল, আমরাও আজ ক্লাস করব না, নীলের অফিসেই যাই, ওকে একটু হেল্প করি। দারুণ বুদ্ধি, চল যাই। তারা দুজন ভার্সিটি থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে নীলের অফিসের দিকে রওনা দেয়। অফিসের ভেতর প্রবেশ করতেই তারা রবিনকে দেখতে পায়। আপনারা এখানে? হ্যাঁ, আমরা নীলকে হেল্প করতে যাচ্ছি। ও কি আর কেবিনে আছে? জি আছে, কিন্তু আপনারা কি ওর সঙ্গে দেখা করবেন? ও তো অনেক এখন ব্যস্ত। হ্যাঁ আমরা জানি, কিন্তু আমরা ওকে সারপ্রাইজ দিতে এসেছি। রবিন তাদের কিছু বলার সুযোগ না দিয়ে তারা দুজন সোজা নীলের কেবিনে চলে যায়। দরজা খুলে ভেতরে ঢোকে। নীল তখন একটা বড় প্রজেক্টের ফাইল দেখছিল। তাদের দেখে সে অবাক হয়ে যায়। তোরা এখানে ভার্সিটি যাসনি? না, আমরা তাকে হেল্প করতে এসেছি। তুই তো একাই সব কাজ করে ফেলবে, তাই আমরা তোকে হেল্প করতে এসেছি। তোরা এখানে কেন? তোদের তো ভার্সিটি ক্লাস ছিল। আরে বাবা, কাজের কথা এখন বাদ দে, আমরা তোকে সিঙ্গাপুরের গল্প শোনাবো। নীল এবং শুভ চেয়ার টেনে নীলের সামনে বসে পড়ে। নীল তখন তাদের দিকে তাকিয়ে হাসে। তার মুখে সেই পুরনো হাসি আবার ফিরে আসে। তিথি এবং শুভ নীলের সামনে চেয়ার টেনে বসে। তারা একের পর এক সিঙ্গাপুরের মজার মজার গল্প বলতে শুরু করে। তাদের দুষ্টুমি, নতুন জায়গা দেখা এবং খাওয়ার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এক দারুণ
প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় নীলের কেবিনে। অফিসের গম্ভীরতা ভেঙে এক আনন্দময় আবহ তৈরি হয়। জানিস নীল, তিথিনা একটা নতুন টি শার্ট কেনার জন্য প্রায় আধ ঘন্টা ধরে দর কষাকষি করেছে। শেষ পর্যন্ত $5 কমিয়ে কিনেছে। এই, তুই কি বলছিস? ওটা ধর, কষাকষি করবি না একদম। শুধু একটা কথাই বলছিলাম। ঠিক আছে ঠিক আছে। আর নীল, তুই তো জানিসই না আমি একটা নতুন ব্র্যান্ডের ঘড়ি কিনেছি। তা তো দেখতেই পাচ্ছি। এখন কাজ কর। নীল তাদের সাথে গল্প করতে করতে কাজ করছিল। তিথি হঠাৎ নীলের দিকে তাকায়। কি রে, তুই তো সিঙ্গাপুরের কোনো গল্পই বলছিস না। আমার গল্প বলার মতো কিছু নেই, আমি তো তোদের সাথেই ছিলাম। হ্যাঁ, তবে আমাদের একটা প্রশ্ন আছে। আমরা যখন একটা জুসের দোকানে ছিলাম তখন তুই হঠাৎ করে চুপ হয়ে গিয়েছিলি কেন? শুভর কথা শুনে নীলের মুখের হাসিটা ম্লান হয়ে যায়। তার মনের মধ্যে সে বাংলাদেশি মেয়েটার চেহারা আবার ভেসে ওঠে। কিছু না, আমি শুধু একটু চারপাশটা দেখছিলাম। কিন্তু তোর চোখ তো অন্য কিছু বলছিল। নীল তিথির প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে চুপ করে তার ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে। তিথি এবং শুভ বুঝতে পারে নীলের মনের মধ্যে কিছু একটা চলছে। তারা আর কোনো প্রশ্ন না করে চুপ হয়ে যায়। তিথি ও শুভ নীলের সামনে বসে, কিন্তু তাদের মধ্যে এখন আর আগের মতন প্রাণবন্ত গল্প নেই। নীলের চুপ করে থাকাটা তাদের দুজনকেই চিন্তায় ফেলে দেয়। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে নীলের মনের ভেতরে কিছু একটা চলছে, যা সে তাদের সাথে ভাগ করে নিতে পারছে না। নীল, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের বলতে পারিস। না, কোনো সমস্যা নেই। আমরা তো তোর বন্ধু, তোর কোনো সমস্যা হলে আমরাও তো কষ্টই থাকি। তিথির কথা শুনে নীলের চোখে জল চলে আসে। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। তোরা আমার সবচেয়ে ভালো বন্ধু। তোরা যদি আমাকে ছেড়ে যাস তাহলে আমি একা হয়ে যাব। আরে, আমরা তো তোকে ছেড়ে যাচ্ছি না, আমরা তো তোর সাথেই আছি। তিন বন্ধু আবার গল্পে মেতে ওঠে, কিন্তু এই গল্পের মাঝেও নীলের মনে সে বাংলাদেশি মেয়েটার চেহারা বারবার ভেসে আসে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। তিনজনের হাত লাগায় দুপুরের মধ্যেই নীলের অফিসের জমে থাকা সব কাজ শেষ হয়ে যায়। ফাইলপত্র গোছানোর পর নীল তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসে। তোরা আমাকে এত হেল্প করলি, তোদের তো একটা ট্রিট দিতেই হয়। চল লাঞ্চ করতে যাই। তিথি এবং শুভ খুশিতে লাফিয়ে ওঠে। তারা তিনজন নীলের বুলেট প্রুফ রোলস রয়েস গাড়িতে করে শহরের একটা 5 স্টার রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। সেখানে তারা একসঙ্গে দুপুরের খাবার খায়। খাওয়ার সময় তাদের গল্প আর হাসি থামছিল না। নীল, কালকে ভার্সিটিতে তো আসবে। আসবো। তোদের সাথে যখন আছি তখন তো আসতেই হয়। আমি মাঝে মাঝে অবাক হই। একদিকে কানাডার টপ কোম্পানির মালিক, অন্যদিকে ভার্সিটির টপ স্টুডেন্ট। এত কিছু কিভাবে সামলাস? মাশাল্লাহ। সবার দোয়া আর আল্লাহর রহমতে। আর তোরা তো আছিসই আমাকে সামলে রাখার জন্য। তোর মতো বন্ধু থাকলে তো সবাইকেই সামলাতে হয়। তারা সবাই হেসে ওঠে। লাঞ্চ শেষে নীল তাদের দুজনকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। গাড়ি থেকে নামার পর তিথি এবং শুভ নীলের দিকে তাকিয়ে হাসে। থ্যাংক ইউ সো মাচ নীল। হ্যাঁ, থ্যাংক ইউ। তোরা আমার বন্ধু, তোদের থ্যাংক ইউ বলতে হবে না? নীল তাদের কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে যায়। তার মুখে একটা মৃদু হাসি। সে জানে বন্ধুদের কারণে তার জীবনে এখনও কিছু আনন্দ অবশিষ্ট আছে। বাড়ি ফিরে নীল তার রুমে যায়। বই হাতে নিয়ে পড়ার টেবিলে বসে, কিন্তু তার মনটা কিছুতেই পড়ায় বসছিল না। যতই চেষ্টা করে ততই তার চোখে বারবার সেই জুসের দোকানের মেয়েটার মুখ ভেসে ওঠে। তার স্নিগ্ধ হাসি, তার দেশীয় পোশাক, সব কিছু মিলে এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছে নীলের মনে। সে বই বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। কেন এমন হচ্ছে? আমি তো সিঙ্গাপুরে গিয়েছিলাম বন্ধুদের সাথে মজা করতে, কিন্তু কেন এই মেয়েটার কথা বারবার মনে পড়ছে? ওকে একবার দেখে আমার মনটা কেন এত অস্থির হয়ে গেল? আমি তো ওকে চিনি না, ওর নামও জানি না, তাহলে কেন এমন মনে হচ্ছে যেন ওকে আমি অনেক দিন ধরে চিনি? ওর চোখ দুটোতে কি কোনো রহস্য লুকিয়েছিল যা আমাকে এমন করে টানছে? নীলের মনের ভেতর এক ঝড় বইছিল। সে জানে না এই মেয়েটার কথা তার কেন এত মনে পড়ছে। সে বুঝতে পারে তার এই অস্থিরতার কারণ হলো সে সিঙ্গাপুর গিয়েও তার মনকে শান্ত করতে পারেনি। সে ভাবে হয়তো এই মেয়েটা তার জীবনের সেই শূন্যতা পূরণ করতে পারে, কিন্তু সে আবার নিজেকে বোঝায় এটা সম্ভব নয়। এই বিশাল পৃথিবীতে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। এভাবেই নীলের দিনগুলো কাটতে থাকে।
তার জীবনে পরিবার বলতে কেউ না থাকলেও তিথি আর শুভর মতো ভাই বোন সম বন্ধুরা আছে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। একদিন 3 বন্ধু ভার্সিটিতে তাদের ক্লাসে বসে গল্প করছিল। অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না। হ্যাঁ তিথি, তুই ঠিকই বলেছিস। সিঙ্গাপুরের ট্যুরের পর থেকে তো আর কোনো মজাই হলো না। নীল কিছু বলতে যাবে, ঠিক তখনই ক্লাসে স্যার প্রবেশ করেন। সবাই চুপ হয়ে যায়। এরপর স্যার একটা নোটিশ পড়া শুরু করেন। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে আর প্রথম সপ্তাহে আমাদের ভার্সিটির বেস্ট স্টাডি বাড়ি যারা যাচ্ছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমাদের ভার্সিটির পক্ষ থেকে একটি স্টাডি প্রোগ্রাম হবে, অর্থাৎ সেখানে আমাদের বেস্ট স্টাডি বাড়িজরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা কিছু শেখাবে এবং সেই বিশ্ববিদ্যালয়ের উন্নতি সম্পর্কিত পরামর্শও দেবে। দর্শক, এখানে আপনাদের বোঝার জন্য একটা কথা বলে দেয়। বেস্ট স্টাডি বাডিস বলতে এখানে বোঝানো হয়েছে পুরো ভার্সিটির সেরা জোড়া, অর্থাৎ এই জোড়ার দুজনেই পড়াশোনা, নাচ, গান, সাহিত্য সব দিক দিয়ে সেরা। আচ্ছা চলুন এখন গল্পে ফিরি। স্যারের কথা শুনে নীলের মাথায় রাগ উঠে যায়, কারণ এই বেস্ট স্টাডি বাডিস আর অন্য কেউ নয়, এটা হচ্ছে নীল আর তিথি, যারা এই ভার্সিটির শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে। নীল তখন আর কিছু বলে না। অন্যদিকে তিথি অনেক খুশি, কারণ অনেক দিন পর সে নিজের দেশে যাচ্ছে। এতদিন ভার্সিটি থেকে ছুটি না পাওয়ার কারণে যেতে পারেনি, কিন্তু এখন এমনিতেই যেতে পারবে। কিন্তু তখনই তিথির মন খারাপ হয়ে যায়, কারণ সে জানে নীল কিছুতে বাংলাদেশ যাবে না। স্যার ক্লাস শেষ করে চলে যাওয়ার পর নীল উঠে দাঁড়ায়। কি রে, হঠাৎ উঠে দাঁড়ালি কেন? তুই কি স্যারের কথাটা শুনিসনি? হ্যাঁ শুনেছি, স্যার তো সেরা একটা ঘোষণাই দিয়েছিলেন, অনেকদিন পর দেশে যেতে পারবো। কিন্তু আমি যেতে চাই না, আর আমি এক্ষুনি গিয়ে প্রিন্সিপাল স্যারকে বারণ করব। প্লিজ নীল, এমন করিস না। নীল তখন তিথিকে কিছু না বলে সরাসরি ক্লাস থেকে বেরিয়ে যায়। তিথিও তার পিছু পিছু দৌড়াতে থাকে। নীল সরাসরি প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। তিথিও পেছন পেছন প্রবেশ করে। কি ব্যাপার নীল, হঠাৎ আমার কাছে? স্যার, আপনি আমাদের পারমিশন ছাড়া আমাদের কেন স্টাডি প্রোগ্রামে পাঠাচ্ছেন? দেখো নীল, আমাদের ভার্সিটির সঙ্গে সম্পর্কিত যে কোনো কাজ আমরা আমাদের সেরা শিক্ষার্থীদের হাতে তুলে দিই। তাছাড়া বর্তমানে পুরো ভার্সিটির বেস্ট স্টাডি বান্ডিজ হচ্ছ তোমরা। তাহলে তুমি বলো, তোমরা ছাড়া অন্য কে যাবে? আপনি যত কিছু বলেন স্যার, আমি যেতে পারবো না। সমস্যাটা কোথায় সেটা কি বলতে পারবে তুমি? তাছাড়া বাংলাদেশ তো তোমারই দেশ, তাহলে সমস্যাটা কোথায়? স্যার, আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাই দুঃখিত। আমি কিন্তু যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। তুমি ওখানে গেলে তো তোমার বিজনেসের কোনো ক্ষতি হবে না। তুমি তো কনফারেন্সের মাধ্যমে তোমার বিজনেস কন্ট্রোল করতে পারবে। বিজনেসের জন্য না স্যার, অন্য কারণে। আর কোনো কথা নয় নীল, তুমি আর তিথি যাবে, এটাই ফাইনাল। কিন্তু স্যার। না নীল, আর কোনো কথা নয়। এভাবে অনেকক্ষণ কথা চলে। তিথিও নীলকে বোঝায় যে এটা তাদের ভার্সিটির সম্মানের প্রশ্ন। অবশেষে নীল যেতে রাজি হয়। নীল তখন প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করে, স্যার, কতদিনের জন্য যাওয়া লাগতে পারে? সেটা নির্দিষ্ট নেই, কিন্তু সর্বনিম্ন 1 মাসের মতো থাকা লাগতে পারে। স্যার, আমরা কি আমাদের আরও একজন বন্ধুকে আমাদের সাথে নিতে পারি? হ্যাঁ, তোমাদের প্রয়োজন হলো অবশ্যই নিতে পারো। নীল তখন আর কিছু না বলে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে যায়। তিথি পিছু পিছু আসলেও নীলের নাগাল পায় না। নীল সোজা তার বাইক নিয়ে ভার্সিটি থেকে চলে যায়। নীল অফিস যায় না, ফুল স্পিডে বাইক চালিয়ে সোজা বাসায় চলে আসে। আজ কেন জানি তার অনেক রাগ হচ্ছে। সে বারবার তার অতীত থেকে দূরে সরে যেতে চাচ্ছে, কিন্তু এই অতীত বারবার তাকে টেনে ধরে। ওয়াশরুমে গিয়ে নীল শাওয়ার ছেড়ে দেয়। ঠান্ডা জলের ধারায় তার শরীরটা কিছুটা শান্ত হয়, কিন্তু মনটা তখনও উত্তাল। কেন কেন আমি সে অতীত থেকে পালাতে পারছি না? কেন আমার বাবা মা আমাকে বিশ্বাস করলো না? কেন আমার আপনজনরা আমাকে এত বড় আঘাত দিল? এই কষ্ট কি কোনোদিনও বলতে পারবো না? এই অপমান কি কোনোদিনও মুছে যাবে না? ওয়াশরুম থেকে বেরিয়ে নীল বিছানায় শুয়ে চোখ বন্ধ করে। তার সে কালো অতীতে ডুব দেয় তখন। চলুন দর্শক, আমরা নীলের অতীত থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক 5 বছর আগে। নীলের বাবারা 2 ভাই একসাথেই থাকতেন। নীলেরা 2 ভাই। নীল ছোট আর তার বড় ভাই রাশেদ ভার্সিটিতে পড়ে। ছোট চাচার একটা মাত্র মেয়ে নাদিয়া, সে নীলের সমবয়সী। তারা দুজনেই এবার কলেজে ভর্তি হবে। নীলের মা একজন প্রফেসর। তাদের পরিবার ধনী হওয়ার পাশাপাশি একটা সুখী পরিবার ছিল। নীল নাদিয়াকে পছন্দ করত, কয়েকবার প্রপোজ করেছে, কিন্তু প্রতিবারই নাদিয়া ফিরিয়ে দিয়েছে। সামনে নাদিয়ার জন্মদিন, তাই নীল তার বন্ধু তিথি আর শুভর সঙ্গে প্ল্যান করে নাদিয়াকে প্রপোজ করবে।
আপনাদের জানিয়ে রাখি, তিথি আর শুভ কিন্তু হাই স্কুল থেকে নীলের বন্ধু। নাদিয়ার জন্মদিনের দিন রাত 12টা। নীল হঠাৎ নাদিয়ার রুমে প্রবেশ করে। যেই লাইট জ্বালিয়ে সারপ্রাইজ বলবে, ঠিক তখনই সে থমকে যায়, কারণ বিছানায় নাদিয়া নীলের বড় ভাই রাশেদের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আছে। নীল কিছু না বলে তখনই সেই রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে তার নিজের রুমে চলে আসে। রাগে সে নাদিয়ার জন্য আনা গিফটগুলো ভাঙতে থাকে। কিছুক্ষণের মধ্যে নীলের রুমে বাড়ির সবাই চলে আসে। নীলের মা নীলকে একটা থাপ্পড় দেয়। নীলের বাবা তাকে একের পর এক আঘাত করতে থাকে। নীল বারবার তাদের জিজ্ঞেস করে, আমি কি করেছি কেউ বলো। কি করেছিস আবার জানতে চাস? তুই আমার ছেলে, আমার আজ ঘৃণা হচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে নীল মাটিতে পড়ে যায়। তখন বাড়ির সবাই সেখান থেকে চলে যায়। রাশেদ আর নাদিয়া তখন হাসতে থাকে। রাশেদ মাটিতে উড়ু হয়ে বসে নীলের দিকে ঝুঁকে বলে, কিরে কেমন লাগলো? অনেক জ্বালিয়েছিস আমায়, এখন বোঝ মজা। একটু কি বুঝে বলবে তোমরা বাবা মাকে কি বলেছো? আচ্ছা তাহলে শোন, তোর যেহেতু এত শুনতে ইচ্ছে করছে, তুই রুম থেকে চলে আসার পর আমরা সব কিছু ঠিক করে বাবা মাকে কল করে আসতে বলি। তারা আসলে নাদিয়া আম্মুকে জড়িয়ে ধরে, তখন আমি বলি তুই নাদিয়াকে জন্মদিনের সারপ্রাইজ দিতে গিয়ে প্রপোজ করেছিস। নাদিয়া রাজি না হওয়ায় তুই ওর সাথে জোরাজুরি করেছিস। আর তখন আমি রুমে সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই আমি এসে নাদিয়াকে বাঁচাই, আর তুই আমাদের রুমে আটকে চলে যাস। তো বল, নাটক কেমন লাগলো? তোমরা তোমরা আমার সাথে এমনটা করতে পারলে? তখন তারা নীলের কথা শুনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। নীল মাটি থেকে উঠতেও পারছিল না, সে মাটিতেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে তিথি এবং শুভ নীলকে কলেজ নেওয়ার জন্য আসে। তারা সবসময় একসাথেই কলেজ যায়। তারা নীলের রুমে এসে দেখে নীল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তিথি দৌড়ে নীলের কাছে যায়, শুভও যায়। আই নীল কি হয়েছে তোর? আই নীল হোয়াট? ঠিক তখনই নাদিয়া সেখানে আসে আর তাদেরকে কালকে রাতের ঘটনাটা বলে। না, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছিস নাদিয়া। আরে এখন এত কথা বলার সময় নেই, নীলকে হাসপাতালে নিয়ে চল। কিন্তু আমরা কিভাবে নিয়ে যাব? শুভ তখন তার গাড়ির ড্রাইভারকে কল করে বাড়ির ভেতরে আসতে বলে। ড্রাইভার আসলে শুভ তাকে নীলকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে বলে। ড্রাইভার নীলকে কোলে তুলে নেয়। তিথি আর শুভ ড্রাইভারের পিছু পিছু তাড়াহুড়ো করে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় নীলের মা তিথিকে উদ্দেশ্য করে বলেন, ওকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু এই চরিত্রহীন যেন আর আমার বাড়িতে না আসে। আন্টি, আপনাদের এই কথাগুলো কিন্তু আপনারা আপনাদের ছেলে রাশেদ আর ভাতিজি নাদিয়াকেই বলবেন। তিথি নীলের মায়ের উত্তরের অপেক্ষা না করে দৌড়ে গিয়ে গাড়িতে বসে। তারপর হাসপাতালে গিয়ে নীলকে ইমার্জেন্সিতে পাঠিয়ে নীল তার বাবা মাকে কল করে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে, আর শুভ তার বাবা মাকে কল করে হাসপাতালে আসতে বলে। তাদের বাবা মা আসলে তারা সবটা খুলে বলে। নীলকে আমি খুব ভালো করে চিনি, ও জীবনে এরকম কোনো কাজ করবে না। শুভ তার কথায় সম্মতি জানায়। সবাই তখন নীলের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে মূল ঘটনা জানার জন্য। নীলের জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালে দেখে অনেকটা অবাক হয়। তারপর তিথি সবটা বলে। এরপর নীলকে মূল কাহিনীটা খুলে বলতে বলে। নীল তখন পুরো কাহিনী সবাইকে খুলে বলে। তিথির মা নীলকে জড়িয়ে ধরে। বাবা, তুমি আজ থেকে আমার ছেলে, তোমাকে আর কখনো ওই বাড়িতে যেতে দেব না। হ্যাঁ বাবা, তোমার আন্টি একদম ঠিক কথা বলেছে। তুমি এখন থেকে আমাদেরই সন্তান। আঙ্কেল, আপনারা কি আমাকে একটু হেল্প করবেন? বলো বাবা, কি হেল্প? আঙ্কেল, আমি আর এ দেশে থাকতে চাই না, প্লিজ আপনারা আমাকে বাইরে কোথাও পাঠিয়ে দিন। আমি প্রমিস করছি আমি আপনাদের সকল টাকা পরিশোধ ছি, করে ছি দেব। বাবা, এভাবে বলছো কেন? তোমাকে না বললাম তুমি আজ থেকে আমাদের সন্তান? ঠিক আছে, আমি আজকে সবকিছু ব্যবস্থা করছি। নীল কি একা যাবে নাকি আমিও যাবো ওর সাথে? আমি কি এখানে বসে আঙুল চুষবো নাকি? আমিও যাব। তখন দুই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের 3 জনকে একসাথে কানাডায় পাঠিয়ে দেবে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, যেটা হয়তো আগেই টের পেয়েছিলেন, তিথি আর শুভর কারো পরিবারই নীলের পরিবারের থেকে কম ধনী নয়। এরপর বিদেশে এসে নিজেদের পরিশ্রমে নীল বিজনেস শুরু করে, আর তারপর একটুকু তো জানি না। তাহলে চলুন এবার বাস্তবে ফিরি। নীল বিছানায় আর শুয়ে থাকতে পারছিল না, তার মাথায় পুরনো স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছিল। সে বিছানা থেকে উঠে ছাদে চলে যায়। ছাদে একটা দোলনায় বসে সে আকাশের দিকে তাকিয়ে থাকে।
রাতের আকাশটা আজ যেন বড় বেশি বিষণ্ণ মনে হচ্ছিল নীলের কাছে। তার চোখ ভিজে আসে আর একসময় টপ টপ করে জল পড়তে থাকে। ঠিক তখনই তার কাঁধে কারো হাতের স্পর্শ পায়। নীল চমকে পেছনে তাকায় আর দেখতে পায় শুভ এবং তিথি তার পেছনে দাঁড়িয়ে আছে। কিরে, তুই এখানে একা একা কি করছিস? তিথির চোখ নীলের ভেজা চোখের দিকে যায়। তারা বুঝতে পারে নীল কাঁদছিল। কোনো কথা না বলে তিথি নীলের পাশে দোলনায় বসে পড়ে। শুভ নীলের সামনে এসে তিথি নীলের হাত ধরে বলে, কি হয়েছে নীল? আমরা তো তোর পাশেই আছি। আমরা জানি তোর মনটা আজ ভালো নেই, কিন্তু তুই একা একা কষ্ট পেলে আমাদেরও কষ্ট হয়। সেই পুরনো স্মৃতিগুলো আমি বলতে পারি না, যতবার চেষ্টা করি ততবারই ফিরে আসে। তিথি নীলের হাত আরও শক্ত করে ধরে। আমরা জানি, কিন্তু তুই কেন একা একা এই কষ্টটা বহন করবি? আমরা তো আছি তোর পাশে, আমরা সবটাই জানি। আমরা তোর কষ্টের ভাগ নিতে এসেছি। হ্যাঁ নীল, আমরা তো তোর সাথেই আছি। আমরা তোর পরিবারের মতো। তোর বাবা মা হয়তো তোকে বিশ্বাস করেনি, কিন্তু আমরা করেছি, সব সময় করব। কিন্তু আমি নিজেকে কিভাবে বিশ্বাস করাবো? কেন আমি এত অসহায়? আমি তো অনেক চেষ্টা করেছি। তুই অসহায় নয় নীল, তুই আমাদের দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ। একটা মিথ্যা অপবাদ তোকে ভেঙে দিতে পারে না। দেখ, তুই একাই কানাডাতে এসে কত কিছু করেছিস। তোর এই সাফল্যের পেছনে কত কষ্ট আছে তা শুধু আমরা জানি। তোর সে অপমানটাই তোকে এতটা শক্তিশালী করেছে। তিথি নীলের চোখের জল মুছে দিয়ে বলে, প্লিজ এভাবে আর কাঁদিস না। আমরা তোকে কখনো একা থাকতে দেব না। আমাদের এই হাতটা ছেড়ে যাবে না তো? তোর আমাকে ছেড়ে যাবি না তো? আমরা তোকে কখনো ছেড়ে যাব না। তুই আমাদের ভাই, আমাদের বন্ধু। আমরা তোকে একা থাকতে দিব না। এবার চল নিচে গিয়ে কিছু গল্প করি। তুই তো আমাদের ভালোই জ্বালাচ্ছিস। নীল হাসে। তার মুখে সেই পুরনো হাসি আবার ফিরে আসে। তার মনে এক ধরনের শান্তি আসে। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসে। সে জানে এই বন্ধুদের কারণে তার জীবনে এখনও কিছু আনন্দ অবশিষ্ট আছে। নীলের মনের মেঘগুলো যেন কিছুটা সরে গিয়েছিল। সে শুভকে দেখে হাসে এবং তার দিকে তাকিয়ে বলে, আমি প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম তুইও যাবি আমাদের সাথে। তিথি বলেছিল। আমি তো প্রথম যখন শুনলাম বিশ্বাসই করতে পারছিলাম না। তুই রাজি হবি, সেটাই তো অবাক হওয়ার মতো ব্যাপার। আমি জানি নীল, তুই আমাদের জন্য এটা করেছিস। তোরা আমার বন্ধু, তোরা ছাড়া আমি একা একা যেতে পারতাম না। তাছাড়া আমারও মনে হয় একটা ব্রেক দরকার। একদম ঠিক কথা বলেছিস। এই 1 মাস আমরা শুধু মজা করব, কোনো কাজ বা পড়াশোনার কথা নয়, শুধু মজা আর মজা। ঠিক আছে। আমি তো এখন থেকেই ভাবতে শুরু করেছি কি কি করব। নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন খাবার খাবো। হ্যাঁ চল রেস্ট নে, কাল থেকে তো আবার কাজ শুরু হয়ে যাবে। মাত্র আর 5 দিন আছে, সব কিছু রেডি করতে হবে। হ্যাঁ চলো, আমি তো রেডি। 3 বন্ধু আরও কিছুক্ষণ গল্প করে। তারপর শুভ আর তিথি নীলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। নীলের মনে এখন আর কোনো কষ্ট নেই। সে জানে তার জীবনে যতই কষ্ট আসুক না কেন, তার পাশে তার বন্ধুরা আছে। সে শান্ত মনে তার রুমে চলে যায়। সে তার বিছানায় শুয়ে পড়ে। এবার সে শান্তিতে ঘুমিয়ে যায়। দেখতে দেখতে দিনগুলো কেটে যায়। নীল, তিথি আর শুভ তাদের সব কিছু গোছগাছ করে নেয়। যাওয়ার আগের দিন সন্ধ্যায় তারা 3 জন মিলে শহরের একটা রেস্টুরেন্টে আড্ডা দিতে বসে। তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। আমি তো অনেক এক্সাইটেড। এতদিন পরে আমরা দেশে যাচ্ছি, জানিস বাবা মা আমাকে কত কিছু বলেছে। হ্যাঁ তিথি, আমরাও তো অনেক এক্সাইটেড। আমাদের পরিবারের সবাই আমাদের নিয়ে গর্বিত। হ্যাঁ। কিরে, তোর তো তেমন উত্তেজনাই দেখছি না। সব কিছু কি ঠিক আছে? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। নীল তো এমনই, ও বাইরে থেকে বোঝাতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে ও অনেক খুশি। আমি জানি, কিন্তু আমার মনে হয় তোর মনের মধ্যে কিছু একটা চলছে। কিছু না, চল এখন, আর কিছু না। তিথি আর শুভ আর কোনো কথা না বলে চুপ করে যায়। তারা বুঝতে পারে নীলের মনের মধ্যে কিছু একটা চলছে। তারা জানে না সেই পুরনো কষ্টগুলো কি এখনও তাকে তাড়া করছে। আচ্ছা একটা কথা বল, তুই তো আমাদের সাথে থাকবি তাই না? হ্যাঁ থাকবো। তাহলে তো আমরা এখন আর কোনো সমস্যাই পাবো না। তুই তো আমাদের সব সমস্যার সমাধান করে দিবি। আমি তোদের বন্ধু, তোদের কোনো সমস্যা হলে আমি তোদের পাশে থাকবো। 3 বন্ধু আরও কিছুক্ষণ আড্ডা দেয়। তাদের গল্প আর হাসি থামছিল না। কিন্তু এই আনন্দের মাঝেও নীলের মনে এক ধরনের অজানা ভয় কাজ করছিল। সে জানে না তার জন্য কী অপেক্ষা করছে।
অবশেষে সেই দিনটি এসেই গেল। আজ তাদের বাংলাদেশ যাত্রা। সকাল থেকে সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছে। সকাল 10:30 ফ্লাইট। নীল সকাল 9টায় বাসা থেকে বেরোয়। অফিসের অবিনকে সব শেষ নির্দেশনা দিয়ে সে ভার্সিটির দিকে রওনা দেয়। ভার্সিটিতে পৌঁছে দেখে শুভ, তিথি, তাদের শিক্ষক এবং শিক্ষকের সহকারী সবাই তাদের জন্য অপেক্ষা করছে। মোট 5 জন যাবে স্টাডি প্রোগ্রামে। তাদের মুখে এক ধরনের উত্তেজনা আর আনন্দ। এই যে আমাদের নায়ক, আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো সবসময় রেডি থাকি, তোরা দেরি করলি কেন? আমরা তো ঠিক সময়ে এসেছি, তুই তো সবসময় আমাদের আগে থাকিস। তোমরা সবাই রেডি তো? আমাদের আর বেশি সময় নেই। এরপর তারা সবাই মিলে এয়ারপোর্টের দিকে রওনা হয়। সকাল 10টায় তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। তাদের বোর্ডিং পাসের সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা নিশ্চিত করার পর তারা ইমিগ্রেশন পার হয়ে প্লেনের গেটের দিকে যায়। 10:30 প্লেনটা আকাশে উড়াল দেয়। জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে নীল। তার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। এক সময় সে নিজেকেই নিজে বলে, আজ আমি আবারও আমার সেই শহরে ফিরে যাচ্ছি, যে শহরটা আমাকে চিনতে পারেনি, যেখান থেকে আমি পালিয়ে গিয়েছিলাম। আজ আমি ফিরে যাচ্ছি, কিন্তু সেই পুরনো আমি নই। আজ আমি এক নতুন আমি, যে এই শহরের সবটুকু অপমান আর কষ্টকে জয় করে ফিরে আসছে। আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আমি প্রস্তুত। আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। দেখতে দেখতে প্রায় 14 ঘন্টা কেটে যায়। প্লেনের ভেতরে সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নীলের ঘুম নেই, সে শুধু জানলার বাইরে তাকিয়েছিল। হঠাৎ প্লেনের ভেতরে এয়ার হোস্টেসের ঘোষণা ভেসে আসে, সম্মানিত যাত্রীগণ, আমরা কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছি। আপনারা আপনাদের সিট বেল্ট বেঁধে নিন এবং মোবাইল ফোন বন্ধ রাখুন। কিছুক্ষণের মধ্যে প্লেনটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। প্লেন থেকে নামার পর নীলের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। সে দীর্ঘশ্বাস ছাড়ে। অবশেষে নিচের দেশে ফিরলাম। এত দীর্ঘ জার্নি। কি রে, তুই তো চুপচাপ কেন? বাংলাদেশে এসেছিস, এবার তো তোর অনেক খুশি হওয়ার কথা। হ্যাঁ, অনেকদিন পর নিজের দেশে ফিরলাম। তারা ইমিগ্রেশন পার হয়ে তাদের লাগেজ সংগ্রহ করে। এয়ারপোর্টের বাইরে আসতেই তারা দেখতে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং কিছু শিক্ষার্থী তাদের জন্য অপেক্ষা করছে। তাদের হাতে ফুলের তোড়া। নীল, শুভ, তিথি, তাদের শিক্ষক এবং শিক্ষকের সহকারী তাদের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এগিয়ে আসেন। তিনি তাদের শিক্ষকের হাতে একটা ফুলের তোড়া দিয়ে বলেন, হ্যালো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। আপনাদেরকে বাংলাদেশে স্বাগত জানাই। আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। অধ্যক্ষ তখন বাকি শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। ঠিক তখনই নীলের চোখ আটকে যায় এক শিক্ষার্থীর উপর। সে তাকে দেখেই থমকে যায়। দর্শক, হ্যাঁ, এটাই হচ্ছে সেই মেয়ে যাকে আমাদের নীল সিঙ্গাপুরে দেখে ক্রাশ খেয়েছিল। অধ্যক্ষ তখন মেয়েটাকে পরিচয় করিয়ে দেন। আর ও হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের লিডার আদিবা চৌধুরী। আদিবা? তাহলে এটাই তার নাম, সিঙ্গাপুরের সেই মেয়েটা? তাহলে কি আমার ভাগ্য লেখা ছিল ওর সাথে দেখা হবে? এটা কি সত্যি? নীলের শিক্ষক তখন তাদের পরিচয় করিয়ে দেয়। এরা দুজন হচ্ছে নীল এবং তিথি। এরাই হচ্ছে আমাদের ভার্সিটির বেস্ট স্টাডি বাডিজ। আর ও হচ্ছে শুভ, নীল ও তিথির বন্ধু। এরাই হচ্ছে আমাদের স্টাডি প্রোগ্রামের মূল। তোমাদের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে আমাদের কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত। অধ্যক্ষ নীলের দিকে এগিয়ে আসেন এবং তার সাথে হ্যান্ডশেক করে। নীলের হাত কেঁপে ওঠে। সে আদিবার দিকে তাকায়। আদিবাও তার দিকে তাকিয়ে হাসে। তার সেই স্নিগ্ধ হাসি যা নীলকে সিঙ্গাপুরে মুগ্ধ করেছিল। নীলের মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করে। সে জানে না এটা কি শুধুই কাকতালীয় নাকি তার ভাগ্যে লেখা ছিল। আশা করি তোমাদের এই সফরটা অনেক আনন্দদায়ক হবে। ধন্যবাদ স্যার। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নীলদের শিক্ষককে বলেন, চলুন আপনাদের হোটেলে নিয়ে যায়। এরপর তারা সবাই মিলে হোটেলের দিকে রওনা হয়। নীল আর আদিবার মাঝে কোনো কথা হয় না, কিন্তু তাদের চোখ একে অপরের দিকে বারবার যাচ্ছিল। নীল জানে না এটা কি শুধু আকর্ষণ নাকি অন্য কিছু। হোটেলের ভেতর প্রবেশ করার পর তারা অবাক হয়েছে। হোটেলটা বাংলাদেশের একটা বিলাসবহুল হোটেল। লবিতে এক ধরনের ব্যস্ততা। রুমের চাবি নিয়ে সবাই নিজের রুমে চলে যায়। নীল তার রুমে প্রবেশ করে। তার রুমটা অনেক সুন্দর। বড় একটা জানালার কাঁচ দিয়ে পুরো ঢাকা শহরের দৃশ্য দেখা যাচ্ছিল।
নীল ফ্রেশ হয়ে তার বিছানায় বসে পড়ে। তার মাথায় তখনও সেই পুরনো স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছিল। সে আজ তার পুরনো শহরে ফিরে এসেছে, যে শহরটা তাকে অপমান করেছিল, যেখান থেকে সে পালিয়ে গিয়েছিল। কিন্তু আজ সে একা নয়, তার পাশে তার বন্ধুরা আছে। হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে শুভ। নীলের মুখে একটা হাসি ফুটে ওঠে। সে ফোনটা রিসিভ করে। হ্যাঁ বল। কিরে, একা একা কি করছিস? চল নিচে যাই, তিথিও অপেক্ষা করছে। হ্যাঁ চল। এরপর নীল, শুভ আর তিথি নিচে গিয়ে একসাথে আড্ডা দেয়। তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নীলের মনের ভেতরের কষ্টগুলোকে ভুলিয়ে দিতে সাহায্য করে। সে এখন আর একা নয়, তার পাশে তার বন্ধুরা আছে। নীলের হাত কেঁপে ওঠে। সে আদিবার দিকে তাকায়, আদিবাও তার দিকে তাকিয়ে হাসে। তার সেই স্নিগ্ধ হাসি যা নীলকে সিঙ্গাপুরে মুগ্ধ করেছিল। নীলের মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করে। সে জানে না এটা কি শুধুই কাকতালীয় নাকি তার ভাগ্যে লেখা ছিল। নীল, শুভ আর তিথি হোটেলে বসে আড্ডা দিচ্ছিল। তারা নিজেদের রুমের বর্ণনা দিচ্ছিল এবং ঢাকার পরিবেশ নিয়ে কথা বলছিল। যদিও তারা ঢাকা শহরকে ভালোভাবে চেনে, কিন্তু এতদিন পর ফিরে এসে সব কিছু যেন নতুন মনে হচ্ছিল। কথার মাঝেই তাদের শিক্ষক সেখানে আসে এবং তাদের সাথে যোগ দেন। তো তোমরা কেমন আছো সবাই? স্যার, অসাধারণ। সব কিছু নতুন করে দেখতে পেরে না খুব ভালো লাগছে। হ্যাঁ স্যার, আমাদের অনেক ভালো লাগছে। আমি জানি, কিন্তু তোমাদের তো এখানে কাজ করতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের সাথে কথা বলেছি। আমাদের স্টাডি প্রোগ্রাম আগামীকাল থেকে শুরু হবে। তোমাদেরকে এখানকার কিছু সমস্যা চিহ্নিত করতে হবে এবং সেগুলোর সমাধান দিতে হবে। নীলের মনে তখন সেই পুরনো কষ্টগুলো আবার ফিরে আসে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। স্যার, আমরা কি একা একাই করব? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সেরা শিক্ষার্থীরা তোমাদের সাহায্য করবে। স্যার, আমরা কি সেই কালচারাল ক্লাবের লিডার আদিবা চৌধুরীর সাথে কাজ করব? হ্যাঁ, তোমরা তার সাথে কাজ করবে। সে তোমাদেরকে এখানকার সব কিছু বুঝিয়ে দেবে। শুভ, তিথি এবং নীলের শিক্ষক তখন তাদের সাথে আলোচনা করতে শুরু করেন। কিভাবে তারা তাদের কাজ শুরু করবে, কি কি বিষয়ে তারা আলোচনা করবে, সব কিছু নিয়ে তারা কথা বলে। আগামীকাল সবার সংবর্ধনা হবে ভার্সিটিতে। এরপর পরের দিন থেকেই সকল কাজ শুরু হবে। তোমরা চাইলে কাল সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে নিতে পারো নেক্সট থেকে তোমরা কি কি করবে। দারুণ স্যার, আমাদের জন্য এইটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ স্যার, এতে করে আমাদের কাজ শুরু করতে সুবিধা হবে। নীল চুপ করেছিল, কোনো কথা বলেনি। তার নীরবতা দেখে তিথি এবং শুভ তার দিকে তাকিয়ে থাকে। তাদের শিক্ষক উঠে চলে যাওয়ার পর তিথি নীলের দিকে তাকিয়ে থাকে। কিরে, তোর কি হয়েছে? কেন এত চুপ করে আছিস? কিছু না। আর নীল, আগামীকাল সংবর্ধনা হবে, তুই কি আমাদের সাথে যাবি না? যাব। নীলের কথায় এক ধরনের উদাসীনতা ছিল। তিথি বুঝতে পারে নীলের মনটা ভালো নেই। সে জানে নীলের মনে সেই পুরনো কষ্টগুলো আবার ফিরে এসেছে। দেখ নীল, আমরা জানি তোর মনটা ভালো নেই, কিন্তু আমাদের একটা কথা মনে রাখিস, আমরা তোকে কখনো একা থাকতে দেবো না। হ্যাঁ, আমরা তো তোর সাথেই আছি। নীলের মুখে একটা হাসি ফুটে ওঠে। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসে। সে জানে বন্ধুদের কারণে তার জীবনে এখনও কিছু আনন্দ অবশিষ্ট আছে। সন্ধ্যায় তিথি আর শুভর পরিবারের লোকেরা হোটেলে আসে। তারা সবাই মিলে নীলের সাথে দেখা করতে আসে। নীলের বাবা মা তাকে অবহেলা করলেও তিথি আর শুভর বাবা মা তাকে নিজেদের ছেলের মতোই ভালোবাসে। নীলের রুমে বসে তারা অনেক গল্প করে। বাবা, তুমি কেমন আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, আমি একদম ঠিক আছি। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের জন্য আমি আজ এত দূর আসতে পেরেছি। বাবা, তুমি তো অনেক ক্লান্ত হয়ে এসেছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো? আমাদের এখানে তোমাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কোনো সমস্যা হয় তাহলে প্লিজ আমাদের বলবে, আমরা তোমাদের জন্য আছি। আন্টি, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনাদের এই ভালোবাসা আর বিশ্বাসের জন্য আমি আজ অনেক খুশি। বাবা, তোমাকে অনেক দিন পর দেখে আমার খুব ভালো লাগছে। আমরা জানি তোমার মনের মধ্যে অনেক কষ্ট আছে, কিন্তু আমরা তো আছি তোমার পাশে। আন্টি, আমারও আপনাদের দেখে খুব ভালো লাগছে। আপনারা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তারা সবাই মিলে অনেক গল্প করে। একসময় তারা নীলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। নীলের মনে এক ধরনের শান্তি আসে। সে জানে এই মানুষগুলো তার জীবনে কত বড় একটা দোয়া। সে তার বাবা মাকে হারিয়েছে, কিন্তু সে নতুন করে পরিবার খুঁজে পেয়েছে।
এবার দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকাল, সবাই তৈরি হচ্ছে। 10টায় তাদের সংবর্ধনা অনুষ্ঠান। নীল তার ইউনিভার্সিটি অফ আলবার্টার ইউনিফর্ম পরে নেয়। পোশাক পরা শেষে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে নিজে বলে, আজ আমি সেই পুরনো নীলকে দেখব, যাকে সবাই অপমান করত, যাকে সবাই বোকা ভাবত। কিন্তু আজ আমি বোকা নই। আমি একজন টপ বিজনেসম্যান এবং একটি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র। আমি সেই পুরনো নীলকে একানে পরাজিত করতে এসেছি। আমি জানি আজ আমার সেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়বে, কিন্তু আমি আর ভেঙে পড়ব না। আমি নিজেকে শক্ত রাখবো। এরপর নীল তার রুম থেকে বেরিয়ে নিচে আসে। শুভ আর তিথি তারাও তৈরি হয়ে নিচে বসেছিল। নীল নিচে নামতেই তারা তার কাছে আসে। নীল, আজকে হয়তো তোর পরিবারের সবার সাথেই তোর দেখা হতে পারে। মানে? আমি তো আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর আমি শুনেছি আজকের প্রোগ্রামে ঢাকার সকল বড় বড় ব্যবসায়ীরাও আসবে। তাহলে তো তোর বাবা আর চাচারও আসতে পারে। দেখা হলেও আমার কি? আমার পরিবার বলতে কেউ নেই। নীল, আমরা জানি, কিন্তু তুই নিজেকে সামলে রাখিস। হ্যাঁ নীল, আমরা তো তোর সাথেই আছি। আমি জানি তোরা আমার বন্ধু, তোদের ছাড়া আমি একা। তাদের জন্য আগে থেকে একটা গাড়ি তৈরি ছিল। নীল, শুভ আর তিথি সে গাড়িতে করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। গাড়ির ভেতর তারা নীরব ছিল। তাদের মনে তখন নানা ধরনের অনুভূতি কাজ করছিল। নীল জানে না আজ তার জন্য কী অপেক্ষা করছে। অবশেষে গাড়িটি ভার্সিটির গেটে এসে থামে। গাড়ি থেকে নেমে তারা অবাক হয়ে যায়। পুরো ভার্সিটি ক্যাম্পাস যেন নতুন করে সেজেছে। হাজার হাজার শিক্ষার্থী তাদের জন্য অপেক্ষা করছিল। তাদের হাতে বাংলাদেশের পতাকা। নীল, শুভ আর তিথিকে দেখে সবাই চিৎকার করে ওঠে। তাদের মুখে এক ধরনের আনন্দ আর উত্তেজনা ছিল। নীলের চোখ ভিজে আসে। সে তার বন্ধুদের দিকে তাকায়। তাদের মুখে হাসি। নীল জানে এই সাফল্যে তার একার নয়। এই সাফল্যের পেছনে তার বন্ধুদের অনেক বড় ভূমিকা আছে। একজন সাংবাদিক এগিয়ে এসে তিথিকে একটা প্রশ্ন করে, আপনারা এখানে এসে কেমন অনুভব করছেন? আমরা এখানে এসে অনেক খুশি। আমাদের জন্য এই দিনটা না অনেক বিশেষ। সাংবাদিক একে একে সবাইকে প্রশ্ন করে, তারপর শুভ এবং নীল উত্তর দেয়, হ্যাঁ, আমরা এখানে এসে অনেক আনন্দিত। আমাদের জন্য এই দিনটি অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমি এখানে এসে অনেক খুশি, আর এই দিনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর তারা ভেতরে প্রবেশ করে। ভার্সিটির ভেতরে প্রবেশ করার পর তারা অবাক হয়ে যায়। পুরো হলরুম সুন্দর করে সাজানো। অনেক বড় বড় বিজনেসম্যান, সাংবাদিক আর রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে উপস্থিত ছিল। নীল, শুভ আর তিথি হলরুমে প্রবেশ করা মাত্রই চারদিক থেকে করতালি ভেসে আসে। শত শত মানুষের করতালি আর উচ্ছ্বাসে হলরুম মুখরিত হয়ে ওঠে। নীল, শুভ আর তিথি সবার দিকে তাকিয়ে হাসে। তারা জানে তাদের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ। নীল, শুভ, তিথি এবং তাদের শিক্ষক মঞ্চে গিয়ে নিজেদের আসনে বসেন। হলরুমে তখন তিন পতন নীরবতা। এক এক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কানাডার শিক্ষকদের বক্তব্য শুরু হয়। এরপর বক্তব্য দিতে আসে তিথি। এখানে আসতে পেরে আমরা খুবই গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস। আমরা এই ইতিহাস থেকে অনেক কিছুই শিখতে এসেছি। তিথির বক্তব্য চলাকালে নীলের চোখ চলে যায় হলরুমের এক কোণে। সেখানে নীলের বাবা আর চাচাকে একসাথে বসতে দেখে সে থমকে যায়। তাদের চোখ ভেজা ছিল। তারা নীলের দিকে তাকিয়েছিল, যেন নীলের চোখের দিকে তাকিয়ে নিজেদের ভুলগুলো স্বীকার করতে চেয়েছিল। কিন্তু নীল তাদের দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। তার মনে তখন এক ধরনের ঘৃণা আর রাগ জন্মায়। তিথির বক্তব্য শেষ হওয়ার পর শুভ বক্তব্য দেয়। এরপর নীলের বক্তব্য দেওয়ার পালা আসে। নীল মঞ্চে উঠে দাঁড়ায়। হাজার হাজার মানুষের সামনে সে যেন এক অদ্ভুত নীরবতা অনুভব করে। আমি এখানে দাঁড়িয়ে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন দেখতে পাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে আমার দেশের মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। নীলের চোখে জল ভেসে আসে। সে তার ভেতরের কষ্টগুলো সামলে নেওয়ার চেষ্টা করে। আমার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক অপমান ছিল, কিন্তু আমি কখনো হার মানিনি। আমার এই সাফল্যের পেছনে আমার বন্ধুদের অনেক বড় ভূমিকা আছে। আমার বন্ধুরা আমাকে শিখিয়েছে পরিবার বলতে শুধু বাবা মা আর ভাই বোন নয়, পরিবার বলতে সেই মানুষগুলোকে বোঝায় যারা তোমার পাশে সব সময় থাকে। নীলের এই কথাগুলো শুনে তিথি আর শুভ আবেগ আপ্লুত হয়ে ওঠে। তাদের চোখও ভিজে আসে। হলরুমের সবাই নীলের দিকে তাকিয়ে থাকে। তারা জানে না এই কথার পেছনে কত বড় একটা কষ্ট লুকিয়ে আছে। আমি এখানে এসেছি একটি নতুন স্বপ্নকে নিয়ে। আমি এই শহরকে, এই দেশকে কিছু দিতে এসেছি। আমি জানি আমার দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। আজ আমার সময় আমার দেশের জন্য কিছু করার। অনুষ্ঠান শেষে নীলরা সবাই কালচারাল ক্লাবে যায়। তারা তাদের শিক্ষককে আগের থেকে সব বলে রেখেছিল যে আজকে তারা পরের দিনগুলোর প্ল্যান করবে। তাই তাদের শিক্ষকও সব কিছু রেডি করে রেখেছিলেন।
তাদের পরিকল্পনা কালচারাল ক্লাবে হবে। কালচারাল ক্লাবে প্রবেশ করে নীল অবাক হয়েছে। পুরো ক্লাবটা সুন্দর করে সাজানো, সেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। ক্লাবের মাঝখানে একটা বড় টেবিল ছিল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষা করছিল। নীল, তিথি, শুভ এবং তাদের শিক্ষক সেখানে প্রবেশ করা মাত্রই সবাই দাঁড়িয়ে তাদের অভিবাদন জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের সাথে পরিচিত হয়ে সবাইকে বসতে বলেন। তোমাদের সব শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এরা দুজন হচ্ছে আমাদের ক্লাবের লিডার, আদিবা এবং রাফি। এরা আপনাদেরকে এখানকার সব বিষয়ে হেল্প করবে। নীলের চোখ তখন আদিবার দিকে যায়। আদিবা তার দিকে তাকিয়ে হাসে। নীলের মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করে। সে জানে না এটা কি শুধুই আকর্ষণ নাকি অন্য কিছু। ধন্যবাদ আপনাদেরকে আন্তরিক সহযোগিতার জন্য। আমরা আশা করি আমাদের শিক্ষার্থী আপনাদের সাথে মিলে অনেক কিছু শিখবে। আমরাও তাই আশা করি। এখন তোমরা সবাই মিলে আলোচনা করে নাও। এরপর দুই ভার্সিটির শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। নীল, তিথি আর শুভ আদিবা আর রাফির সাথে বসে কাজ শুরু করে। তারা তাদের প্ল্যান এবং প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করে। নীল জানে না তার জন্য কি অপেক্ষা করছে। দুই ভার্সিটির শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। নীল, তিথি, শুভ, আদিবা এবং রাফি একটা গোল হয়ে বসে। আদিবা নীলকে দেখে হাসে। তার মুখে এক ধরনের মিষ্টি হাসি যা নীলকে মুগ্ধ করে। হ্যালো, আমি আদিবা। আপনাদেরকে বাংলাদেশে স্বাগত জানাই। হ্যালো, আমি নীল। হ্যালো, আমি রাফি। আমরা আপনাদেরকে এখানকার সব বিষয়ে হেল্প করব। হ্যালো রাফি, আমাদেরও আপনাদের সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। এরপর তারা সবাই মিলে তাদের প্রজেক্ট নিয়ে আলোচনা করতে শুরু করে। তারা তাদের প্ল্যান এবং কি কি বিষয়ে কাজ করবে সব কিছু নিয়ে কথা বলে। তো আপনাদের কি কি প্ল্যান আছে? আপনারা কি আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্ল্যান হচ্ছে এখানকার কিছু সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধান দেওয়া। দারুণ, আমরাও আপনাদেরকে এ বিষয়ে হেল্প করব। আমরা কিছু সমস্যা চিহ্নিত করেছি। আপনাদের কি কি সমস্যা আছে? আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির ব্যবহার কম। তারা অনেক পিছিয়ে আছে। নীলের মনে তখন সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। সে জানে এই সমস্যাগুলো তার জীবনে কত বড় একটা ভূমিকা রেখেছে। সে জানে এই সমস্যাগুলো সমাধান করা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব। আমরা আপনাদেরকে কিছু নতুন প্রযুক্তি শেখাবো। ধন্যবাদ। নীল, তিথি, শুভ, আদিবা এবং রাফি অনেকক্ষণ ধরে আলোচনা করে। তারা তাদের প্ল্যান নিয়ে কথা বলে। তাদের এই কথোপকথনের মাঝে নীলের মনে এক ধরনের শান্তি আসে। সে জানেই মানুষদের সাথে কাজ করে তার জীবনটা হয়তো একটু অন্যরকম হবে। পরের দিন থেকেই কাজ শুরু হয়। নীল, তিথি এবং শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। তারা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং সেগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। আদিবা সবসময় নীলের পাশে থাকে। সে নীলকে সব বিষয়ে সাহায্য করে। তাদের মাঝে ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি হতে থাকে। তারা একে অপরের সাথে সময় কাটানো উপভোগ করে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এইটা তো আমার দায়িত্ব। তাদের এই কথোপকথনের মাঝে এক ধরনের নীরবতা কাজ করে। নীল জানে না এটা কি শুধুই আকর্ষণ নাকি অন্য কিছু। একদিন কাজ শেষে নীল আর আদিবা একা একা বসেছিল। আপনি এত কিছু কীভাবে করেন? ভার্সিটি, কালচারাল ক্লাব? আসলে আমার সব কাজে আগ্রহ আছে, আর আমি জানি আমার জীবনে কি করতে হবে। নীলের মনে তখন সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। সে তার ভেতরের কষ্টগুলোকে সামলে নেওয়ার চেষ্টা করে। আমারও একটা সময় ছিল যখন আমি জানতাম না আমার জীবনে কি করতে হবে। আপনার জীবনে নিশ্চয়ই অনেক কষ্ট ছিল, কিন্তু আপনি তো হার মানেননি। আপনি অনেক শক্তিশালী। আদিবার কথা শুনে নীলের চোখ ভিজে আসে। সে তার ভেতরের কষ্টগুলো সামলে নেওয়ার চেষ্টা করে। সে জানে না আদিবা কেন তাকে এত সহজে বুঝতে পারছে। সে জানে এই মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। দিনগুলো দ্রুত কাটছিল। নীল আর আদিবার মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল। তারা একে অপরের সাথে সময় কাটানো উপভোগ করত। শুধু কাজ নিয়ে নয়, তাদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতো। একদিন কাজ শেষে নীল আর আদিবা ইউনিভার্সিটির ক্যান্টিনে বসেছিল। তিথি আর শুভ শপিংয়ে গিয়েছিল, তাই তারা একা ছিল। আপনার চোখ দুটোতে কেন জানি অনেক কষ্ট দেখতে পাই। আপনি কি আপনার অতীত নিয়ে ভাবেন? হ্যাঁ,
আমি আমার অতীত নিয়ে ভাবি। আমার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু আমি সেগুলো ভুলে থাকতে চাই। আপনার সেই অতীতের কথা কি আমাকে বলবেন, যদি আপনার সমস্যা না থাকে? আদিবার কথা শুনে নীলের মনে এক ধরনের দ্বিধা কাজ করে। সে জানে তার অতীতটা অনেক কষ্টের। সে আদিবাকে তার সব কথা বলতে চায়, কিন্তু ভয় পায়। সে জানে না আদিবা কি তাকে ঘৃণা করবে নাকি তাকে ছেড়ে চলে যাবে। আমার জীবনে এমন কিছু ঘটেছিল যে আমি কাউকে বলতে পারি না। আপনার যদি ইচ্ছে হয় তাহলে বলতে পারেন। আমি আপনার কোনো কথা কাউকে বলবো না। আমি শুধু আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকতে চাই। আদিবা নীলের হাত ধরে। আদিবার এই কথায় নীলের চোখে জল চলে আসে। সে তার ভেতরের কষ্টগুলো আর ধরে রাখতে পারে না। সে তার জীবনের সব কথা আদিবাকে বলে, তার বাবা, মা, ভাই আর নাদিয়ার বিশ্বাসঘাতকতার কথা। আমি জানি না আপনি আমার কথা শুনে কি ভাবছেন। নীলের চোখে পানি। নীলের কথাগুলো শুনে আদিবাও ইমোশনাল হয়ে যায়। আদিবা তখনই নীলকে জড়িয়ে ধরে। আমি আপনার কথা শুনে গর্বিত। আপনি এত কষ্ট সহ্য করে আজ এত দূর এসেছেন। আপনি অনেক শক্তিশালী। আদিবার এই কথায় নীলের মনটা শান্ত হয়েছে। একদিন কাজ শেষে নীল, তিথি, শুভ, আদিবা এবং রাফি সবাই মিলে বিকেলে ঘুরতে বের হয়। তারা ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখে। হাসাহাসি আর খুনসুটিতে ভরা একটা দারুণ বিকেল কাটাই তারা। নীল আর আদিবা একে অপরের সঙ্গ উপভোগ করছিল। তাদের মধ্যে যেন এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। কথাবার্তার এক পর্যায়ে নীল আদিবাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। আপনার পরিবার সম্পর্কে তো কিছু বললেন না। আমার বাবা এখানকার একজন টপ বিজনেসম্যান আর আমার মা হাউসওয়াইফ। আপনার পরিবার সম্পর্কে বলুন। আমার পরিবার বলতেই কেউ নেই। আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন। নীল সেদিন আদিবাকে তার অতীতের সব কথা বললেও এটা বলেনি যে সে কানাডার একজন টপ বিজনেসম্যান। কারণ সে চেয়েছিল আদিবা তাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখুক, তার টাকা পয়সার জন্য নয়। হাঁটতে হাঁটতে নীল হঠাৎ আদিবার আর নীলের মধ্যে একটা রোমান্টিক পরিস্থিতি তৈরি হয়। আদিবা একটা গাছের সামনে এসে দাঁড়ায়, তার চুল বাতাসে উঠছিল। নীল তার দিকে এগিয়ে যায়। আদিবার ভেজা চুল তার মুখে এসে লাগে। আদিবা চোখ বন্ধ করে হাসে। নীলের মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করে। সে আদিবার হাত ধরে। আদিবাও নীলের দিকে তাকিয়ে হাসে। তাদের মধ্যে এক ধরনের নীরবতা কাজ করে। নীল জানে না এটা কি শুধুই আকর্ষণ নাকি অন্য কিছু। এভাবেই সুন্দরভাবে দিনগুলো কাটতে থাকে। নীল আর আদিবার মাঝে সম্পর্কটা আরও গভীর হয়। তারা একে অপরের সাথে সময় কাটানো উপভোগ করে। এর মধ্যে দুবার নীলের মায়ের সাথে তার দেখা হয়েছে। নীলের মা কিছু বলার আগেই নীল তাকে এড়িয়ে চলে যায়। মায়ের চোখে তখন এক ধরনের কষ্ট আর অনুশোচনা ছিল যা নীল বুঝতে পারে, কিন্তু সে তার মনের কষ্টটা প্রকাশ করে না। দেখতে দেখতে 3 সপ্তাহ কেটে যায়। একদিন রাতে নীল তার রুমে বসেছিল। সে তার অতীত আর বর্তমান নিয়ে ভাবছিল। তার মনে তখন আদিবার কথা বারবার আসছিল। আদিবা, এই মেয়েটি কে? কেন ওকে দেখে আমার মনটা এত অস্থির হয়ে গেল? ওকে একবার দেখে আমার মনটা কেন এত শান্ত হয়ে গেল? ওকে আমার জীবনের সেই শূন্যতা পূরণ করতে এসেছে, নাকি আমার ভাগ্য আরও কিছু অপেক্ষা করছে? অন্যদিকে আদিবার বাড়িতে আদিবাও নীলকে নিয়ে ভাবছিল। সে তার রুমে বসেছিল। নীল, এই ছেলেটি কেন এমন? ও কি তার অতীত নিয়ে এত কষ্ট পায়? কেন আমি ওকে এত সহজে বুঝতে পারি? ও কি আমার জীবনের সেই মানুষ যাকে আমি এতদিন ধরে খুঁজেছি, নাকি আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে? তাদের মনের মধ্যে তখন এক ধরনের নীরবতা কাজ করছিল। তারা জানে না তাদের জন্য কী অপেক্ষা করছে। দেখতে দেখতে আরও 1 সপ্তাহ কেটে যায়। বাংলাদেশে নীলের প্রায় 1 মাস হয়ে গেছে। এতদিনে নীল আর আদিবা দুজন দুজনকে খুব ভালোভাবে চিনেছে। তাদের বন্ধুত্ব এখন ভালোবাসাই রূপ নিয়েছে। কিন্তু নীল এখনও আদিবাকে তার বিজনেসের কথা জানায়নি। বলতে গেলে নীল এবং আদিবা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, যেটা তিথি আর শুভ খেয়াল করেছে। সেদিন সন্ধ্যাবেলায় নীল, শুভ আর তিথিদের বাড়ির ছাদে বসেছিল। আকাশে তখন একরাশ মেঘ আর তাদের মনে ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি। কিরে নীল, আমরা কিন্তু সব দেখেছি। কি দেখেছিস? আমরা দেখেছি তুই আদিবাকে ভালোবাসিস। তোরা কি বলছিস? আমরা ঠিকই বলছি, তোর চোখ দুটোই তো সব বলে দেয়। হ্যাঁ নীল, তুই মনে হয় আদিবাকে ভালোবেসে ফেলেছিস। আজ থেকে প্রায় 1 বছর আগে ওকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছিলাম, আর 1 বছর পরে সে এতদিন ওর সাথে থেকে ওকে ভালোবাসে ফেলেছি। নীলের কথা শুনে শুভ আর তিথি অবাক হয়েছে। 1 বছর আগে মানে কিছুই তো বুঝলাম না, একটু বুঝিয়ে বল। নীল তখন 1 বছর আগে সিঙ্গাপুরে হওয়া ঘটনা খুলে বলে। সে সিঙ্গাপুরে কিভাবে আদিবাকে প্রথম দেখেছিল আর এখানে এসে কিভাবে তার প্রেমে পড়েছে সবটা বলে। তাহলে আর দেরি করছিস কেন? ওকে প্রপোজ করে দে।
আমার ভয় করছে, যদিও আমাকে বারণ করে দেয়। না, আমার মনে হয় ও কখনো তোকে বারণ করবে না, কারণ আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। তিথি ঠিকই বলছে, চল আমরা আদিবাকে প্রপোজ করার প্ল্যান করি। 3 বন্ধু তখন প্ল্যান করতে শুরু করে। তারা ঠিক করে পরের দিন সকালে তারা আদিবার সাথে দেখা করবে। তিথি আর শুভ নীলকে বলবে যে তার একটা জরুরি কাজে ভার্সিটি যাচ্ছে। এরপর নীল আর আদিবা একা হয়ে গেলে নীল তাকে প্রপোজ করবে। তোরা তো দেখি অনেক বুদ্ধিমান। আরে বাবা, আমরা তো তোর বন্ধু, তোর জন্য এটা তো কিছুই না। এরপর তারা 3 জন হাসাহাসি করে। নীলের মনে এক ধরনের শান্তি আসে। সে জানে এই বন্ধুদের কারণে তার জীবনে এখনও কিছু আনন্দ আছে। এবার দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালে নীল, শুভ এবং তিথি আদিবাকে নিয়ে ঘুরতে যাওয়ার বাহানায় একটা পার্কে চলে আসে। তারপর পার্কের হলরুমের সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই শুভ এবং তিথি ভার্সিটিতে যাওয়ার বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আদিবা কিছুটা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। নীল তখন আদিবার হাত ধরে বলে, চলো ভিতরে গিয়ে বসি। হলরুমের দরজা খোলা মাত্রই ভেতরে পুরো অন্ধকার দেখা যায়। আদিবা নীলের হাত ধরে বলে, নীল, এখানে অনেক অন্ধকার, বাইরে চলো, আমার অনেক ভয় লাগছে। ঠিক তখনই নীল হাতের একটা চুটকি বাজে আর সঙ্গে সঙ্গে চারদিকে লাইট জ্বলে ওঠে। আদিবা তখন অবাক হয়ে চারদিক তাকায়। চারদিক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। লাল গোলাপের পাপড়ি দিয়ে মেঝেতে একটা হৃদয় আঁকা, আর মাঝখানে মোমবাতি দিয়ে লেখা আই লাভ ইউ। আদিবা তখন সামনে তাকাতে নীল তার সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল দিয়ে তাকে প্রপোজ করে। আদিবা, আমি জানি না আমি তোমাকে কখন থেকে ভালোবাসি, কিন্তু আমি জানি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কি আমার জীবনে সেই শূন্যতা পূরণ করবে? তুমি কি আমার জীবনের সঙ্গী হবে? আমি তোমাকে ভালোবাসি আদিবা। নীলের কথা শুনে আদিবার চোখে জল চলে আসে। সে নীলের হাত ধরে তাকে তুলে নেয়। নীল, আমিও তোমাকে ভালোবাসি। আদিবার এই কথায় নীলের মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে। সে আদিবাকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে এক ধরনের নীরবতা কাজ করে। চারদিকে শুধু তাদের ভালোবাসার নিঃশ্বাস শোনা যাচ্ছিল। শুভ আর তিথি বাইরে দাঁড়িয়েছিল। তারা অনেক খুশি হয়। তাদের মুখে এক ধরনের আনন্দ আর উত্তেজনা ছিল। তারা জানে তাদের বন্ধুর জীবনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আদিবা আর নীল হলরুম থেকে বেরিয়ে আসে। বাইরে তিথি আর শুভকে দেখে আদিবা অবাক হয়। তার মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে সব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। তার মানে সব কিছু প্ল্যান ছিল? হ্যাঁ আদিবা, আমাদের প্ল্যান ছিল। হ্যাঁ আদিবা, আর ও সরি, এখন তো আর আদিবা হবে না, ভাবি হবে। শুভর কথায় সবাই হেসে ওঠে। আদিবা লজ্জা পেয়ে নীলের দিকে তাকায়। নীল আদিবার হাত ধরে রাখে। চলো আমরা এখন যাই। তিথি আর শুভ তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। নীল এবং আদিবাও তাদের নিজ নিজ গন্তব্যে চলে যায়। রাতে নীলের রুমে নীল আর আদিবা ফোনে কথা বলছিল। নীল, তুমি কেন আমাকে তোমার বিজনেসের কথা বলোনি? আমি চেয়েছিলাম তুমি আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখো, আমার টাকা পয়সার জন্য নয়। নীল, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেই হও না কেন, আমি তোমাকে ভালোবাসবো। আমি জানি, কিন্তু আমার ভয় হচ্ছিল। তোমার কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি। নীল আর আদিবা অনেকক্ষণ ধরে কথা বলে। তাদের কথার মাঝে এক ধরনের শান্তি আর ভালোবাসা ছিল। তারা জানে না তাদের জন্য কি অপেক্ষা করছে। এভাবে আরও একটা সপ্তাহ চলে যায়। নীলদের কানাডা ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে। একদিন বিকেলে নীল তার হোটেলের রুমে তিথি এবং শুভর বাবা মা সবাইকে ডাকে। তারা এলে নীল তাদের সামনে বসে। নীলের চোখে তখন এক ধরনের আবেগ আর ভালোবাসা ছিল। আপনারা সবাই এখানে এসেছেন, আমি অনেক খুশি। আপনারা আমার বাবা মায়ের মতো। আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। নীলের কথা শুনে সবাই চুপ করে থাকে। তারা জানে না নীল কি বলতে যাচ্ছে। আমি এখানকারই একজনকে ভালোবেসে ফেলেছি। ওর নাম আদিবা। ওর বাবা শহরের একজন টপ বিজনেসম্যান। আঙ্কেল হয়তো অনেকে চেনেন। চিনি মানে? ওনার সাথে আমার প্রায় দেখা হয়। এখান থেকে তো যাওয়ার সময় গনিয়ে এলো, তাই ভাবছি যাওয়ার আগে আদিবাকে নিয়ে করে আমার সাথে নিয়ে যাব। এখন আপনাদের মতামত জানতে চাচ্ছি। নীলের কথা শুনে তিথি আর শুভর বাবা মা একে অপরের দিকে তাকান। তাদের মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে। তারা জানে নীল কত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
বাবা তুমি যদি খুশি হও তাহলে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ বাবা, আমরা তো তোমার সাথে আছি। তাহলে আপনারা সবাই আমার সাথে আছেন? হ্যাঁ বাবা, আমরা তো আছি। আমরা কালকেই আদিবাদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। তুমি আদিবাকে বলে দিও। না আঙ্কেল, ওর জন্য এটা সারপ্রাইজ হিসেবে থাকুক। এরপর তারা সবাই মিলে বিয়ের প্ল্যান করতে থাকে। নীলের মনে তখন এক ধরনের শান্তি আর ভালোবাসা ছিল। সে জানে এই মানুষগুলো তার জীবনে কত বড় একটা সম্পদ। পরের দিন সকাল, নীল, শুভ, তিথি এবং তাদের বাবা মায়েরা মিলে আদিবাদের বাড়ির দিকে রওনা হয়। নীলের মনে তখন এক ধরনের উত্তেজনা কাজ করছিল। সে জানে না আদিবার বাবা মা তাকে কিভাবে গ্রহণ করবেন। তারা আদিবাদের বাড়িতে পৌঁছে যায়। আদিবা তখন তাদের দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তারা কেন এখানে এসেছেন। আরে হঠাৎ আপনারা এখানে, কোনো সমস্যা হয়েছে কি? না ভাই, আমার এখানে সমস্যা নিয়ে আসিনি। আমরা এখানে একটি ভালো খবর নিয়ে এসেছি। আদিবার বাবা তখন সবাইকে ভেতরে আসতে বলে। সবাই বসার পর তিথির বাবা কথা বলতে শুরু করে। ভাই, আপনার মেয়ে আদিবা আর আমার ছেলে নীলের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে। তারা দুজনেই দুজনকে ভালোবাসে। আমরা তাদের বিয়ে দিতে চাই। তিথির বাবার কথা শুনে আদিবার বাবা মা অবাক হয়ে যান। তারা নীলের দিকে তাকিয়ে থাকেন। তাদের চোখে তখন এক ধরনের বিস্ময় ছিল। বাবা, তুমি তো অনেক ছোট, তুমি কি জানো তুমি কি বলছো? আঙ্কেল, আমি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি আদিবাকে ভালোবাসি আর আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। নীলের কথা শুনে আদিবার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে থাকেন। তারা জানে না তারা কি করবেন। বাবা, তুমি তো একজন টপ বিজনেসম্যান, আমাদের মেয়ে তো তোমার সাথে থাকতে পারবে না। আঙ্কেল, আমি আমার জীবন থেকে টাকা পয়সাকে সরিয়ে রেখেছি। আমি আদিবাকে একজন সাধারণ মানুষ হিসেবে ভালোবাসতে চাই। নীলের কথা শুনে আদিবার বাবা মা কিছুটা শান্ত হন। তারা আদিবার দিকে তাকিয়ে থাকেন। আদিবার চোখে তখন এক ধরনের আনন্দ ছিল। মা, তুই কি নীলাকে ভালোবাসিস? এরপর আদিবার বাবা মা তাদের বিয়েতে সম্মতি দেন। সবাই তখন অনেক খুশি হয়। নীলের মুখে এক ধরনের শান্তি আসে। সে জানে এই মানুষদের কারণে তার জীবনে এখনও কিছু আনন্দ অবশিষ্ট আছে। এরপর দুই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় অনেক ধুমধাম করে বিয়ে হবে। কিন্তু নীলের কথায় তারা আর ধুমধাম করে বিয়ে দেয় না। তারা প্ল্যান করে ঘরোয়াভাবে 2 দিন পর তাদের বিয়ে হয়ে যাবে। এরপর সবাই বাড়ি চলে আসে। আদিবাদের বাড়িতে আদিবার বাবা মা তাকে জিজ্ঞেস করেন, মা, তুই কি সব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ মা, আমি শুধু ওকে দেখে ভালোবাসিনি, ওর অতীত শুনে ভালোবেসেছি। অতীত মানে? তখন আদিবা নীলের অতীতের সব কথা তার বাবা মাকে বলে। সব শুনে তার বাবা মা আবেগ আপ্লুত হয়ে যান। ছেলেটা অনেক কষ্ট করে এত বড় হয়েছে। কখনো ছেলেটাকে কষ্ট দিস না মা। এরপর সময়গুলো ফুরিয়ে আসতে থাকে। নীল আর আদিবা তো অপেক্ষা করছিল কখন সেই সময়টা আসবে। অবশেষে সেই সময়টা এসে উপস্থিত হয়। আজ তাদের বিয়ে। সকাল থেকে দুই বাড়িতে হইচই। নীলের বাড়ি হিসেবে শুভর বাড়ি আছে আর আদিবার বাড়িতে বিয়ে হবে। দুপুর 2টায় 3বার কবুল বলার মাধ্যমে তাদের বিয়ে হয়েছে। চারদিকে সবার মধ্যে যেন খুশির বন্যা বয়ে যাচ্ছে। রাত 8টার দিকে নীল আদিবাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। একটা বেডরুম সুন্দরভাবে তাদের ফুলসজ্জার জন্য সাজানো হয়েছে। আদিবাকে ওই রুমে বসিয়ে দিয়ে নীল ছাদে চলে যায়। তার জীবনের সবচেয়ে বড় একটা দিন তার পরিবারকে ছাড়া শেষ হয়ে গেল। নীলের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে। তখনই তার কাঁধে শুভ আর তিথির হাত রাখে। কিরে নীল, এখানে একা একা কি করছিস? আমরা জানি তোর মনটা ভালো নেই, কিন্তু তুই একা একা কষ্ট পেলে আমাদেরও তো কষ্ট হয়। চল রুমে যা, ভাবি তোর জন্য অপেক্ষা করছে। নীলের মুখে একটা হাসি ফুটে ওঠে। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসে। সে জানে এই মানুষদের কারণে তার জীবনে এখনও কিছু আনন্দ অবশিষ্ট আছে। নীল রুমে এসে দেখে আদিবা সুন্দর করে সেজে তার জন্য অপেক্ষা করছে।
আদিবা এসে নীলকে সালাম করে। নীল আদিবাকে পা থেকে তুলে কপালে আলতো করে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে। তারপর আদিবার সামনে হাঁটু গেড়ে বসে একটা ডায়মন্ড রিং দিয়ে তাকে প্রপোজ করে। আদিবা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার বাকিটা জীবন আমার পাশে থাকবে? হ্যাঁ, আমি থাকবো। এরপর নীল রিংটা আদিবার হাতে পরিয়ে দেয়। আদিবা হাসে। নীল তখন রুমের লাইটটা অফ করে দেয়। নীল আদিবাকে বিছানায় শুয়ে দিয়ে ধীরে ধীরে তার কাছে যায়। এরপর নীল আদিবার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দেয়। তাদের দুজনের শরীরে তখন যেন বিদ্যুৎ বয়ে যায়। আদিবা নীলকে শক্ত করে বাহুর সঙ্গে চেপে ধরে। পরের দিন সকালে আদিবার ঘুম ভাঙলে দেখে নীল তার বুকের উপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আদিবা তখন নীলের চুলে আলতো করে হাত বুলিয়ে দেয়। তখনই নীলের ঘুম ভেঙে যায়। নীল তখন আদিবার বুক থেকে মাথা তুলে তার ঠোঁটে আলতো করে একটা চুমু খায় এবং আবার তার বুকে শুয়ে পড়ে। আদিবার মুখ লজ্জায় লাল হয়ে যায়। কালকে সারা রাত দুষ্টামি করেও কি মন ভারেনি? দুষ্ট। হ্যাঁ বলেছে, কিন্তু তোমাকে এভাবে দেখলে আমার মনটা আরো দুষ্টুমি করতে চায়। আদিবা হাসে। এরপর তারা দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে শুভ আর তিথি বসেছিল। নীল তিথির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিরে, কবে যাচ্ছি আমরা? আচ্ছা, 4 দিন পর তো আমার জন্মদিন। হ্যাঁ তাই তো। তাই ভাবছি এবারে জন্মদিনটা দেশে পালন করে তারপরেই চলে যাব। ভালো প্ল্যান, ঠিক আছে। এরপর দিনগুলো যেতে থাকে। নীল আর আদিবার মাঝে কিছু রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। একদিন বিকেলে নীল আর আদিবা ইউনিভার্সিটির মাঠে বসেছিল। তাদের সামনে এক ধরনের নীরবতা কাজ করছিল। হঠাৎ নীল আদিবার হাত ধরে। তুমি কি আমার জীবনে কোনোদিনও আসবে না দিবা? আমি তো তোমার জীবনে এসেছি। আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। একদিন রাতে নীল আর আদিবা ফোনে কথা বলছিল। নীল, তুমি আমাকে কেন এত ভালোবাসো? আমি জানি না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। এভাবেই দিনগুলো যেতে থাকে। নীল আর আদিবার মাঝে এক ধরনের ভালোবাসা আর রোমান্স কাজ করছিল। তারা জানে না তাদের জন্য কী অপেক্ষা করছে। তো দেখতে দেখতে তিথির জন্মদিন চলে আসে। আজ সবাই তিথির বাড়িতে আছে। সারা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাড়িতে অনেক অতিথি এসেছে। নীল, শুভ, আদিবা সবাই আজ খুব খুশি। আজকে আমার থেকে কোনো গিফট পাবি না, জাস্ট হ্যাপি বার্থডে টু ইউ। আর তোর গিফটটা আমি কানাডায় দিয়ে দেব। ঠিক আছে, আমি তোর গিফটের জন্য অপেক্ষা করব। আজ নীল আর আদিবা ম্যাচিং কাপল ড্রেস পরেছে। নীল পাঞ্জাবি আর আদিবা শাড়ি পরেছে। তাদের দুজনকে অনেক সুন্দর লাগছিল। আদিবার বাবা মাও এখানে এসেছেন। এরপর জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই নীল আর শুভ একটা ডান্স পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করে দেয়। এরপর কেক কাটার পর সবাই যখন আনন্দ করতে ব্যস্ত, ঠিক তখনই বাড়ির মেইন গেট দিয়ে কয়েকজন প্রবেশ করে। তারা আর অন্য কেউ নয়, এরা হচ্ছে নীলের বাবা, মা, চাচা, নাদিয়া এবং রাশেদ। তাদের দেখে নীলের মাথায় রক্ত উঠে যায়। তিথির বাবা তাদের দিকে এগিয়ে যান। আপনারা এখানে কেন? আপনাদের তো এখানে ইনভাইট করা হয়নি। ভাই, আমরা এখানে এসেছি ক্ষমা চাইতে। তিথির বাবা আর কোনো কথা না বলে তাদের ভেতরে আসতে বলেন। এরপর তারা সবাই নীলের কাছে যায়। বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা ভুল করেছি। আমাদের ভুলটা বুঝতে আমাদের 5 বছর লেগেছে। প্লিজ বাবা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ ভাই, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা জানি আমাদের ভুলটা অনেক বড়। আমরা তোমাকে কত কষ্ট দিয়েছি সেটা আমরা এখন বুঝতে পারছি। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা জানি আমরা তোমার কাছে অনেক অপরাধী। প্লিজ আমাদের একটা সুযোগ দাও। এরপর তারা সবাই নীলের কাছে যায়। নীল চুপ করে থাকে। সে তাদের দিকে তাকায়। তার চোখে তখন এক ধরনের রাগ আর ঘৃণা ছিল। তিথি তাদের দিকে এগিয়ে যায়। কিসের ক্ষমা? আপনারা তো নীলকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আপনারা কি ভেবেছিলেন ও কোনোদিনও ঘুরে দাঁড়াবে বা দাঁড়াতে পারবে? আপনারা নীলকে কতটা কষ্ট দিয়েছেন সেটা কি জানেন? আপনারা তো ওকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমরা ওকে ধরে রেখেছিলাম।
নীলের বাবা, মা, চাচা, রাশেদ এবং নাদিয়া তখন তাদের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে এক ধরনের অনুশোচনা ছিল। তারা আবার নীলের দিকে ফিরে তাকিয়ে ক্ষমা চাইতে শুরু করে। নীল, তুই চলে যাওয়ার কয়েকদিন পর যখন নাদিয়া প্রেগনেন্ট হয় তখন সকল সত্য সামনে আসে। তখন আমরা তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা জানি আমরা তোমার কাছে অনেক অপরাধী, কিন্তু প্লিজ আমাদের একটি সুযোগ দাও। আপনারা কেন এসেছেন? আমার বাবা মা তো সেই 5 বছর আগেই মারা গেছেন। আপনারা কেন এখানে এসেছেন? আপনারা এখানে অতিথি, আর অতিথিকে সম্মান করা হয়, কিন্তু আপনারা আমার সম্মান নষ্ট করেছেন। নীলের কথায় সবাই চুপ করে যায়। তারা আর কোনো কথা বলে না। আপনারা এখন যেতে পারেন, আর কখনো এই বাড়িতে আসবেন না। নীলের কথা শুনে তারা মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের মুখে এক ধরনের অনুশোচনা আর কষ্ট ছিল। তিথি আর শুভ নীলের দিকে তাকিয়ে হাসে। তারা জানে তাদের বন্ধু আজ তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা জয় করেছে। নীলের পরিবারের সবাই চলে যাওয়ার পর নীল আর সেখানে থাকতে পারছিল না। তার ভেতরে জমে থাকা কষ্ট আর রাগ যেন তাকে গ্রাস করেছিল। সে সেখান থেকে উঠে সোজা নিজের রুমে চলে আসে। আদিবাও তার পেছন পেছন যায়। আদিবার রুমে গিয়ে দেখে নীল বিছানায় বসে কাঁদছে। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আদিবা নীলের পাশে গিয়ে বসে। সে নীলের হাত ধরে। নীল, প্লিজ কেঁদো না, আমি তো তোমার পাশেই আছি। তুমি তো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি জয় করেছো। আদিবার কথা শুনে নীল আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখের জল আদিবার কাঁধে পড়ে। আমি জানি না দিবা, কেন এমন হলো? কেন আমার বাবা মা আমাকে বিশ্বাস করলো না? আমি ওদেরকে বিশ্বাস করতে চাইনি, কিন্তু ওদের চোখে অনুশোচনা দেখতে পেয়ে আমার কষ্ট হচ্ছিল। আমি আজও আমার বাবা মাকে ভালোবাসি, কিন্তু ওরা আমাকে ঘৃণা করে। নীল, তুমি কেঁদো না। তোমার মা বাবা হয়তো ভুল করে ভুলটা করেছে, কিন্তু তুমি তো আর ভুলটা করনি। তুমি তো একজন ভালো মানুষ। আমি তোমাকে ভালোবাসি। নীল আদিবার কথা শুনে কিছুটা শান্ত হয়। সে আদিবার বুক থেকে মুখ তুলে তার দিকে তাকায়। আদিবা নীলের ঠোঁট জোড়া দখল করে নেয়। তাদের মধ্যে এক ধরনের নীরবতা কাজ করে। এই নীরবতা যেন তাদের ভালোবাসার কথা বলছিল। দর্শক, দেখতে দেখতে আমরা আজকের গল্পের শেষের দিকে চলে এসেছি। আজকের গল্পে নীল একজন সফল ব্যবসায়ী তার জীবনের কঠিন অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে আবার ফিরে আসে সেই শহরে যেখানে তাকে অপমান করা হয়েছিল। পুরনো কষ্টের মাঝেও সে খুঁজে পায় নতুন এক ভালোবাসার মানুষ, আদিবাকে। আদিবার ভালোবাসায় সে আবার জীবনকে নতুন করে দেখতে শুরু করে। এই গল্প আমাদের অনেক কিছু শেখায়। ভালোবাসা এবং ক্ষমা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। অতীতের কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। আর প্রকৃত বন্ধুত্বের মূল্য অনেক বেশি, যা যে কোনো কঠিন পরিস্থিতিতে পাশে থাকে। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।